আছে, ফেজ। আচ্ছা ফেজ কি? ফেজ হচ্ছে ফিজিক্যালি ডিস্টিংগুইশেবল হোমোজিনিয়াস part of a system which are separated by an well defined boundary। আচ্ছা, আর তোমাদের এই ফেজটা কমপ্লিট করতে আমি যেটা দেখলাম, তোমাদের টোটাল যা আছে মানে কলিগেটিভ প্রপার্টি ছাড়া আর কি, তাতে হচ্ছে টোটাল ফেজটা কমপ্লিট করতে 10টা ক্লাস লাগবে। ঠিক আছে, এবার আমি বলছি যে মানে এবার থেকে প্রতি সপ্তাহে একদিন করে চেষ্টা করব, কিন্তু তার সাথে যদি দুদিন করে পড়ানো যেত তাহলে ভালো হতো তোমাদের আর কি ইকুয়ালি, কারণ যেহেতু তোমরা এমনিতে দুদিন করে পড়ছোই আর কি ফিজিক্যাল। এবার তারপরে হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের ক্লাসটাও স্যার তোমাদেরকে করতে বলেছে, তোমরা কেমিক্যাল কাইনেটিক্সের ক্লাসটাও করবে, সেটাও হয়তো একদিন করে হবে সপ্তাহে, তাহলে সেটাও করবে। এছাড়াও যদি এইটার জন্য আরও মানে রোজই ফিজিক্যাল পড়তে হবে এরকম ব্যাপার আর কি। আচ্ছা, তো যাই হোক, এবার সেইটা মানে জানি না স্যার কবে সময় পাবে, যদি আমাকে স্যার বলে মানে তাহলে স্যার হয়তো কিছুটা পড়িয়ে দিল আর বাকিটা আমি পড়িয়ে দেবো, যাতে করে তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যায়। আর প্লাস এইগুলো সব ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে 10টা ক্লাস হলে ফেজটা মোটামুটি হয়ে যাবে। এবার আমি রোজই ফ্রি এবার স্যার কবে ফ্রি থাকে সেরকমভাবে হয়তো স্যার পড়াবে, আর আমি এমনি রোজই ফ্রি। আমি তো অত আমি তো কাউকে টড়াই না, স্যার বললে আমি তাদের পড়াই, সেই জন্য আমার কোনো অত মানে কোনো দিন সকালেই আমার অন্য কিছু থাকে না। এবার তোমাদের কবে সময় হয় মানে তোমরা কবে ফ্রি আছো সেরকমভাবে দেখে তাহলে ডেট ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে এই বৃহস্পতিবার সকালে একটা হতে পারে, আরও একটা কিছু এরকম। আচ্ছা, তো আচ্ছা তাহলে এইটা হচ্ছে ফেজ। আচ্ছা, এবার তাহলে নাম্বার অফ ফেজ কী হবে? তাহলে নাম্বার অফ ফেজ হচ্ছে টোটাল নাম্বার অফ এরকম ফিজিক্যালি ডিস্টিংগুইশেবল হোমোজেনিয়াস পার্ট অফ এ সিস্টেম, সেটা হবে নাম্বার অফ ফেজ। এবার নাম্বার অফ ফেজ আবার বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, মানে গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে সমস্ত গ্যাসিয়াস সিস্টেম একসাথে মিশে একটাই ফেজ তৈরি করে। লিকুইডের ক্ষেত্রে আবার বিভিন্ন রকম ব্যাপার হয়, মানে ডিপেন্ডিং অন দ্য আর কি মিসিবিলিটি অফ দ্য লিকুইড, সেইটা আবার বিভিন্ন ব্যাপার হয়। মানে যদি কমপ্লিটলি মিসিবল লিকুইড হয় যেমন জল, অ্যালকোহল, তারা একটাই ফেজ তৈরি করবে। যদি পার্শিয়ালি মিসিবল লিকুইড হয় যেমন হচ্ছে ওয়াটার ফেনল, সেক্ষেত্রে হচ্ছে মানে বিভিন্ন মানে ওয়াটার ফেনলের ক্ষেত্রে কী হয়, একটা ওয়াটার ফেনল এক্সপেরিমেন্ট আছে তোমাদের। দেখবে আমাদের সময় আমরা থার্ড ইয়ারে করতাম, তোমাদের কোন সেমে থাকে আমি জানি না। তো ওই ওয়াটার ফেনল আর কি ইয়েতে এক্সপেরিমেন্টে প্রথমে একটা ওয়াটার আর ফেনলের হোমোজেনিয়াস সলিউশন তৈরি হয়, তারপরে কিছুক্ষণ পর মানে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে সেটা আবার হেটারোজিনিয়াস হয়ে যায় করে, তারপরে আবার সেটা হোমোজিনিয়াস হয়। হ্যাঁ, এরকম একটা ব্যাপার হতে থাকে, মানে একবার হোমোজিনিয়াস হয় একবার হেটারোজিনিয়াস হয়, এরকমভাবে দুরকম ফেজ তৈরি হয়। একটা হচ্ছে ওয়াটার ইন ফেনল আর একটা হচ্ছে ফেনল ইন ওয়াটার। হ্যাঁ, এরকম দুটো ফেজ তৈরি হয় আর কি। তাহলে এইটা একটা হয় মানে আর কি পার্শিয়ালি মিসিবল আর কি এর ক্ষেত্রে লিকুইডের ক্ষেত্রে এরকম মানে অনেক রকম ব্যাপার দেখা যায়, কখনো একটা ফেজ হচ্ছে, কখনো হোমোজিনিয়াস ফেজ হচ্ছে, কখনো হেটারোজিনিয়াস ফেজ হচ্ছে, এরকমভাবে যায়। আর একটা হচ্ছে কমপ্লিটলি ইমমিসিবল লিকুইড, যেমন হচ্ছে H2O CCl4, সেইগুলোর ক্ষেত্রে আর কি সবসময় যতগুলো লিকুইড আছে ততগুলো ফেজ তৈরি হয় এরকম। আর সলিডের ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা সলিড একটা ফেজ তৈরি করে, মানে সলিডের ক্ষেত্রে মিসেবল আর কি মানে সলিডের ক্ষেত্রে পুরো একটাই আর কি ফেজ কখনোই মানে দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে এক্সেপশন, যেমন হচ্ছে অ্যালয়েজ বা কিছু থাকে, সেইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তারা মিশে একদম একটা হোমোজিনিয়াস সলিউশন অফ সলিড তৈরি করে। কিন্তু মানে মোস্ট অফ দ্য কেসেই সলিডের ক্ষেত্রে যেটা দেখা যায় বা আমরা যা পড়বো মোটামুটি আমাদের সিলেবাসে, তা সেক্ষেত্রে দেখা যায় যে একটা সলিড একটা ফেজ তৈরি করে। ঠিক আছে, তাহলে কি কি হলো? তাহলে প্রথমত এক নম্বর হচ্ছে নাম্বার অফ ফেজেস,
নাম্বার অফ ফেজেসকে এবার থেকে আমরা পি দিয়ে লিখবো, পি দিয়ে লিখবো, ঠিক আছে, ক্যাপিটাল পি। তাহলে এইটা কি হবে, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফিজিক্যালি distinguishable homogeneous part of system which are separated by an well defined বাউন্ডারি, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে, তাহলে আর কি বললাম, যে ফর গেসিয়াস সিস্টেম different gases are mixed to form one phases। তার মানে গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে সবসময়, তার মানে ইন দিস কেস নাম্বার অফ ফেজ হচ্ছে সবসময় 1। গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে সবসময় একটাই ফেজ হবে, সব গ্যাস মিশে একটাই ফেজ তৈরি করে। তারপরে ফর লিকুইড সিস্টেমের ক্ষেত্রে কি হবে, ফর লিকুইড সিস্টেম number of phases depends on the miscibility of the liquid, ঠিক আছে। তাহলে তার যেমন হচ্ছে 1 নম্বর completely miscible লিকুইডের উদাহরণ কি, যেমন মিক্সচার অফ H2O অ্যালকোহল। এই ক্ষেত্রে নাম্বার অফ ফেজ 1, মানে P equals to 1 কমপ্লিটলি মিসেবল লিকুইডের ক্ষেত্রে। তারপরে 2 নম্বর হচ্ছে ইমমিসেবল লিকুইড। ইমমিসেবল লিকুইডের ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে কি হয়, যে ডিফারেন্ট লিকুইড ফ্রম ডিফারেন্ট ফেজেস, different liquids from different phases। যেমন এইটার ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে মিক্সচার অফ H2CCl4, তারপরে H2O বেনজিন এটসেট্রা, এইগুলো। আর 3 নম্বর হচ্ছে পার্শিয়ালি মিসেবল লিকুইড, এই যেমন হচ্ছে মানে আর কি, এটার ক্ষেত্রে কি হয়, মানে বেসিক্যালি দিস লিকুইডস মানে এটার ক্ষেত্রে যেটা হয় যে দিস লিকুইডস আর মিক্সড only in certain proportion, এবং এক্ষেত্রে উদাহরণ হচ্ছে H2O ফেনল। এটা
এবারে H2 ফেনলের ক্ষেত্রে কি বললাম, যে মানে যেটা আমি আর অত কিছু লিখছি না, হ্যাঁ মুখেই বলছি, যে H2 ফেনলের ক্ষেত্রে ওই প্রথমে যেটা হয়, প্রথমে আর কি মানে একটা ফেনল আছে, ফেনল, তার মধ্যে কিছু পরিমাণ জল অ্যাড করা হয়। এবার যখন কিছু পরিমাণ জল অ্যাড করা হয় তখন কি হয়, যেহেতু ওয়াটারটা ফেনলে কমপ্লিটলি মিসেবল, তখন একটা হোমোজেনিয়াস সলিউশন তৈরি করে, সেক্ষেত্রে নাম্বার অফ ফেজ একটাই হয়। তারপরে তারপরে আরও আর কি জল অ্যাড করতে থাকা হয়, তারপর যখন আরও জল অ্যাড করতে থাকা হয় তখন একটা হেটারোজিনিয়াস সলিউশন তৈরি হয়। মানে কি বলবো, সেই প্রথমে জল অ্যাড করা হচ্ছে যখন, তখন ওই জলটা মানে ফেনলটা কমপ্লিটলি জলে মিসেবল হয়ে গেল, তখন একটা ফেজ তৈরি হয়। এবার আরও যখন এক্সট্রা জল তো অ্যাড করা হচ্ছে, তখন একটা হেটারোজিনিটি মানে অ্যাপিয়ার করে, তখন একটা হেটারোজিনিয়াস সলিউশন তৈরি হয়। এবং তখন সেক্ষেত্রে দেখা যায় যে তখন দুটো ফেজ তৈরি হয়ে যায়, একটা হচ্ছে ফেনল ইন ওয়াটার আর একটা হচ্ছে ওয়াটার ইন ফেনল, এবং এই দুটো সলিউশনকে একসাথে বলা হয় কনজুগেট সলিউশন। তখন নাম্বার অফ ফেজ 2 হয়। এবং তারপরে যদি টেম্পারেচার বাড়ানো হয়, তখন সেই যে এক্সট্রা ওয়াটারটা অ্যাড করা হলো, সেই এক্সট্রা ওয়াটারটাও আবার হোমোজেনিয়াস হয়ে যায়, আবার হচ্ছে হয়ে যায়, সলিউবল হয়ে যায় জলে, এই ফেনলে, তখন আবার নাম্বার অফ ফেজ একটা হয়। তারপরে যদি আরও ওয়াটার অ্যাড করা হয়, তখন আবার হেটারোজিনিটি অ্যাপিয়ার করে, তখন আবার নাম্বার অফ ফেজ 2 হয়। তাহলে এরকমভাবে এগোয় আর কি, 1 2 1 2 এইভাবে এগোয়, মানে এরকমভাবে আর কি ফেনল ওয়াটার ডায়াগ্রামটা আঁকতে হয়। ঠিক আছে, তো এই পার্শিয়াল মিসেবল লিকুইডের ক্ষেত্রে এরকমভাবে ব্যাপারটা হয়। হ্যাঁ, তাহলে সেটা আমি আর লিখছি না। তাহলে এই তিনটে হচ্ছে, এই তিনটের ওপর ডিপেন্ড করে মেনলি এই ওয়াটারের নাম্বার অফ ফেজটাকে বুঝতে হবে, কমপ্লিটলি মিসেবল লিকুইড, ইমমিসেবল লিকুইড আর পার্শিয়ালি মিসেবল লিকুইড। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে গিয়ে সলিডের ক্ষেত্রে কি হয়। ইন কেস অফ সলিডের ক্ষেত্রে কি হয়, কি বললাম, যে ডিফারেন্ট সলিড ফর্মস ডিফারেন্ট ফেজেস, আর এর এক্সেপশন হচ্ছে একমাত্র এক্সেপশন হচ্ছে ওই বিভিন্ন অ্যালয়েজ অ্যান্ড কিছু অ্যামালগাম দেখা যায়, অ্যামালগামস আর এ হোমোজিনিয়াস solution of solid mixture where number of phase p equals to 1। এছাড়া বাকি সমস্ত সলিডের ক্ষেত্রে ডিফারেন্ট সলিড ফর্মস ডিফারেন্ট ফেজেস আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে যেমন কি ধরো, যেমন ধরো আমি কিছু উদাহরণ দিচ্ছি, যে যেমন ধরো কনসিডার এ পিওর সাবস্টেন্স অফ H2O। তার মানে ধরো হচ্ছে H2O সলিড or H2O liquid or H2O vapor এটসেট্রা, এরকম যদি হয়, তাহলে এর ক্ষেত্রে নাম্বার অফ ফেজ কী হবে, 1 হবে। এটা তো ভীষণ সোজা, এর ক্ষেত্রে নাম্বার অফ ফেজ 1 হবে। আচ্ছা, এবার যদি আমরা মিউচুয়াল ইকুইলিব্রিয়াম কনসিডার করি, যেমন ধরো H2O সলিড থেকে ধরো H2O লিকুইড হচ্ছে, বা H2O লিকুইড থেকে H2O সলিড হচ্ছে, বা H2O সলিড থেকে H2O ভেপার হচ্ছে, এইসব যদি হয়, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে নাম্বার অফ ফেজেস P ইকুয়ালস টু, প্রতিটার ক্ষেত্রে দুটো করে ফেজ আছে, 2 হবে। ঠিক আছে,
তারপরে হচ্ছে গিয়ে এরকম আর কি। তারপরে যদি ট্রিপল পয়েন্ট হয়, ট্রিপল পয়েন্ট কী ব্যাপার সেগুলো পড়বো একটু পরেই। তাহলে H2O লিকুইড থেকে, H2O সলিড থেকে, H2O ভেপার ধরো আছে, তাহলে এটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট বলে, যেখানে ট্রিপল পয়েন্ট কি, ট্রিপল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট বা এমন একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশার কন্ডিশান যেখানে তিনটে ফেজ, মানে কোনো একটা পিওর সিস্টেমে তিনটে ফেজ একসাথে ইকুইলিব্রিয়েট করে বা কোএক্সিস্ট করে, সেটাকে ট্রিপল পয়েন্ট বলে। যেমন জলের ক্ষেত্রে ট্রিপল পয়েন্ট দেখা যায় 4.58 টর আর 0.0098 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে। এই পার্টিকুলার টেম্পারেচার প্রেশারেই জলের ক্ষেত্রে ট্রিপল পয়েন্টটা এক্সিস্ট করে, যে কোনো একটা কন্ডিশানকে সরিয়ে দিলেই ট্রিপল পয়েন্টটা থাকবে না, ঠিক আছে। তো তাহলে এইরকমই ট্রিপল পয়েন্টের ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে, নাম্বার অফ ফেজেস P ইকুয়ালস টু 3, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো। আচ্ছা, এইখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে, যে মানে এটা আমি আপাতত লিখে রাখছি স্টেটমেন্ট হিসাবে, কিন্তু এটা এখন প্রমাণ করলে হয়তো আর কি মানে একটু ইরিলেভেন্ট হয়ে যাবে, কারণ যেহেতু এখন আমরা ফেজ মানে ডিগ্রিজ অফ ফ্রিডম বা ফেজ রুল যেটা সেটা যেহেতু ডিরাইভ করিনি, তাই আপাতত ধরছি যে আপাতত জানি না যে কী করে আর কি মানে ফেজ রুল কী বা ফেজ রুল কীভাবে ডিরাইভ করতে হয়, যেহেতু আপাতত জানি না, সেই জন্য মানে তার কনসিকুয়েন্সেস হিসাবে কিছু লিখছি না, তো শুধু এটাকে স্টেটমেন্টের মতো লিখে রাখছি যে ফর এ পিওর সাবস্টেন্স more than 3 phases cannot be in equilibrium or more than 3 phases cannot কোএক্সিস্ট, এইটা ঠিক আছে। মানে যখন সেটা গিভস ফেজ রুল যখন ডিরাইভ করব, তখন এটা পরিষ্কার দেখতে পাবো যে একটা পিওর সিস্টেমের ক্ষেত্রে যদি মোর দ্যান 3 ফেজেস যদি ইকুইলিব্রিয়াম করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কি সেটাও এক্ষুনি বলবো, সেটা মাইনাস হয়ে যায়, যেটা হওয়া কখনো মানে হওয়া সম্ভব না, সেটা হচ্ছে অ্যাবসার্ড, মাইনাস নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম হতে পারে না। তার মানে সেখান থেকে দেখা যায় যে একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে মোর দ্যান 3 ফেজেস কখনো ইকুইলিব্রিয়েট করতে পারে না একসাথে, মানে ম্যাক্সিমাম ট্রিপল পয়েন্টই পসিবল, যেমন হচ্ছে এরকম একটা পয়েন্ট, এর থেকে বেশি ফেজ একই সাথে কখনোই ইকুইলিব্রিয়েট করতে পারে না ফর এ পিওর সিস্টেমের ক্ষেত্রে, পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে, তাহলে একটা একটা করে ঢোকা যাক। এরপর হচ্ছে বিভিন্ন আর কি বলো, বিভিন্ন মানে টার্মিনোলজিস আর কি, ফেজটাকে বুঝতে গেলে বিভিন্ন টার্মিনোলজি, সেইগুলোকে বুঝে নেওয়া যাক, তারপরে ফেজ রুলটা সহজেই বুঝে যেতে পারবো। তাহলে প্রথমে হচ্ছে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস। নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টসকে আমরা এরকম সি দিয়ে দেখাবো, স্মল সি বা ক্যাপিটাল সি, যেটা ইচ্ছা লিখতে পারো। তা নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এটা খুব সোজা, এইটা হচ্ছে কোনো একটা ইকুইলিব্রিয়ামে বা কোনো একটা রিয়াকশানে যতগুলো কেমিক্যাল স্পিসিস থাকবে সেটাই নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, মানে টোটাল নাম্বার যতগুলো কেমিক্যাল স্পিসিস মানে আর কি প্রেজেন্ট আছে কোনো একটা রিয়াকশানে, সেটাই হচ্ছে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস। এটা ভীষণ সোজা। তাহলে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস কি, ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ chemical species present in a system, যেমন হচ্ছে NH4Cl সলিড থেকে অ্যামোনিয়া গ্যাস প্লাস HCl গ্যাস, এইটার ক্ষেত্রে নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট কতগুলো হবে, এটার ক্ষেত্রে নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট সি হচ্ছে 3টে,
এইটা নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট সি হচ্ছে 3টে, ঠিক আছে। আচ্ছা, আর ফেজ কতগুলো হবে এটার ক্ষেত্রে? নাম্বার অফ ফেজ, সলিড একটা ফেজ তৈরি করছে আর দুটো গ্যাস মিলে একটা ফেজ তৈরি করছে, তার মানে এটার ক্ষেত্রে নাম্বার অফ ফেজ হচ্ছে 2। তার মানে কি কি? একটা হচ্ছে সলিড NH4Cl থেকে আসছে, আর একটা হচ্ছে গ্যাসিয়াস অ্যামোনিয়া, আর হচ্ছে HCl থেকে একটা আসছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট আর এটা হচ্ছে নাম্বার অফ ফেজ এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে। তারপরে ধরো ওই যেটা বলছিলাম যে H2O সলিড থেকে, H2O লিকুইড থেকে H2O ভেপার হচ্ছে, এইটার ক্ষেত্রে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কটা? একটা, কারণ একটাই সাবস্টেন্স আছে, আরটা কিছু চেঞ্জ হচ্ছে না। বাট এটার ক্ষেত্রে নাম্বার অফ ফেজ কটা? সেটা হচ্ছে 3টে, এই যে সলিড, লিকুইড অ্যান্ড ভেপার, ঠিক আছে। তারপরে ধরো CaCO3 সলিড আছে, সেখান থেকে CaO সলিড প্লাস CO2 গ্যাস হচ্ছে এটার ক্ষেত্রে কি হবে? নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট 3টে, যতগুলো কেমিক্যাল স্পিসিস আছে সব নাম্বার সেইগুলোই হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। আর নাম্বার অফ ফেজ কত এটার ক্ষেত্রে? এইটা হচ্ছে একটা ফেজ তৈরি করছে, কারণ বিভিন্ন ডিফারেন্ট সলিড ডিফারেন্ট ফেজ তৈরি করে, তাহলে এইটা একটা ফেজ তৈরি করছে, এইটা একটা ফেজ তৈরি করছে, আর একটা হচ্ছে গ্যাসিয়াস ফেজ। তাহলে এইটার ক্ষেত্রে নাম্বার অফ ফেজ কটা? নাম্বার অফ ফেজ হচ্ছে 3টে, ঠিক আছে। তাহলে এইভাবে ফেজ আর কেমিক্যাল কনস্টিটিউয়েন্টটা খুবই সোজা। আচ্ছা, এরপর নেক্সট যেটা ভীষণ ইম্পর্টেন্ট মানে টার্মিনোলজিস একটা, এইটা বুঝতে খুব অসুবিধা হয়, এটা হচ্ছে নাম্বার অফ। এটা 3টে কেন হলো? ও, এইটার ক্ষেত্রে কোনটা 3টে হলো? এই ফেজ, হ্যাঁ, এই যে ডিফারেন্ট ফেজ ডিফারেন্ট সলিড ডিফারেন্ট ফেজ তৈরি করে, এইটা হচ্ছে একটা ফেজ, আচ্ছা CaO3 সলিড একটা ফেজ, CaO সলিড একটা ফেজ, আর এই গ্যাসটা একটা ফেজ, সেই জন্য, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস। আমি একটু কিন্তু খুব স্পিডে পড়াচ্ছি, যার যেখানে অসুবিধা হবে বলবে। নাম্বার অফ কম্পোনেন্টস কি? নাম্বার অফ কম্পোনেন্টস হচ্ছে আমরা C প্রাইম দিয়ে দেখাই, বা মানে C প্রাইম দিয়ে দেখানো যেতে পারে, বা ক্যাপিটাল C দিয়েও অনেকে দেখায়, এইটা নাম্বার অফ কম্পোনেন্ট। আচ্ছা, নাম্বার অফ কম্পোনেন্টটা একটু খুব ইম্পর্টেন্ট এবং এইটা বোঝাটাও একটু কঠিন আছে। এমনি নর্মালি বাই ডেফিনেশন যেটা বলা হয় নাম্বার অফ কম্পোনেন্ট, সেটা হচ্ছে মানে দিস ইজ দ্য মিনিমাম নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বাই হুইচ all the phases in a system can be completely specified। মানে এইটা মানে এই মানে ডেফিনেশান থেকে বোঝাটা একটু কঠিন আছে, মানে যতটা ডেফিনেশানটা যতটা সহজে বলে দেওয়া গেল, কোনো একটা রিয়াকশান দিয়ে দিলে ততটা সহজে এই কেমিক্যাল কম্পোনেন্টটা বোঝা যায় না। এটা বোঝার একটা অন্য উপায় আছে, সেটা বলছি। তাহলে আপাতত ডেফিনেশানটা কি বললাম? নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের যে এই কম্পোনেন্টের যে দিস is the minimum number of chemical constituents by which all the phases in a system can be completely specified। তার মানে এই কথাগুলোর মানে কি বোঝানো হলো? আচ্ছা, তাহলে একটা একটা করে উদাহরণ নিয়ে দেখি। আচ্ছা, প্রথমত সব থেকে সিম্পলেস্ট কেস হচ্ছে ফর এ পিওর সাবস্টেন্স, যেখানে নাম্বার অফ ফেজ একটা, সেইটার ক্ষেত্রে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, পিওর সাবস্টেন্স মানে কি? একটা পিওর সাবস্টেন্স মানে নাম্বার অফ ফেজ একটা, সেক্ষেত্রে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট
নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট ইকুয়ালস টু নাম্বার অফ কম্পোনেন্ট। এটা হচ্ছে সবথেকে সিম্পলেস্ট কন্ডিশন। এটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে এরকম হবে। পিওর ফেজ বা পিওর মানে একটাই সাবস্টেন্স আছে, যেমন H2O সলিড বা H2O লিকুইড বা H2O ভেপার, এইটার ক্ষেত্রে মানে যে কোনো একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টটাই নাম্বার অফ কম্পোনেন্ট হবে। এটা তো সবথেকে সিম্পলেস্ট, এটা ঠিক আছে। আচ্ছা, এরপর কি হবে, মানে না মানে যেটা বেসিক্যালি ইকুয়ালস টু 1 হবে। হ্যাঁ বলছি ম্যাম, এই CO3 যে সিস্টেমটা আপনি নিয়েছিলেন না, ওইটা না আমাদের কলেজে কম্পোনেন্ট না মানে C=2 করিয়েছিলেন ম্যাম। না না, এইটা তো কম্পোনেন্ট না, এইটা তো কনস্টিটিউয়েন্ট। কম্পোনেন্ট তো 2 ও আসবে, সেটাই তো আচ্ছা করাচ্ছি। ঠিক আছে। এগুলো তো নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হচ্ছে ঠিক কি যতগুলো কেমিক্যাল স্পিসিস একটা রিয়াকশানে বা একটা মানে আর কি রিয়াকশান মিক্সচারের মধ্যে আছে, সব হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। এবার আমি কম্পোনেন্ট বলছি, ঠিক আছে? কম্পোনেন্টটাই তো বোঝাটা মুশকিল। তো হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, ফর এ পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট ইকুয়াল টু নাম্বার অফ কম্পোনেন্ট আসবে, যেটা হচ্ছে কি সব 1ই হবে আর কি। একটাই যেহেতু আছে মানে সাবস্টেন্স আছে, এটা সব থেকে সিম্পলেস্ট কেস। এরপর হচ্ছে, এরপর আস্তে আস্তে বোঝা যাক। এরপর ধরো, তারপর আর একটা একটুখানি কমপ্লেক্স একটা রিয়াকশানে যাই। কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম NH4Cl সলিড থেকে অ্যামোনিয়া গ্যাস প্লাস HCl গ্যাস। অ্যামোনিয়া গ্যাস প্লাস ধরো HCl গ্যাস হচ্ছে এইটা। আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে তাহলে কি হবে? এইটার ক্ষেত্রে তো মানে মানে এটার ক্ষেত্রে কি হবে? নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস, নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কত? যতগুলো কেমিক্যাল স্পিসিস আছে, মানে সেটা হচ্ছে C=3টে। নাম্বার অফ ফেজেস কত? পি হচ্ছে সলিড, হচ্ছে একটা ফেজ, আর দুটো গ্যাস মিলিয়ে একটাই ফেজ তৈরি করবে, তাই তো? মানে সমস্ত গ্যাস মিলেমিশে একটাই ফেজ তৈরি করে, আর সলিডের ক্ষেত্রে ডিফারেন্ট সলিড ডিফারেন্ট ফেজ তৈরি করে। তাহলে এইটার ক্ষেত্রে এই সলিড একটা ফেজ আর দুটো গ্যাস মিলে একটা ফেজ তৈরি করবে, তার মানে নাম্বার অফ ফেজ হচ্ছে 2টো। তাহলে নাম্বার অফ কম্পোনেন্ট কী হবে? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, এইটার ক্ষেত্রে বলেছি যে দিস ইজ দ্য মিনিমাম নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বাই হুইচ অল দ্য ফেজেস ইন এ সিস্টেম ক্যান বি কমপ্লিটলি স্পেসিফাইড। মানে এই 3টে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের মধ্যে যতগুলো কেমিক্যাল কনস্টিটিউয়েন্টকে স্পেসিফাই করলে আমি এই ইকুইলিব্রিয়ামটাকে কমপ্লিটলি ডিফাইন করতে পারবো, সেটাই হচ্ছে নাম্বার অফ কেমিক্যাল কম্পোনেন্ট কোনো একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে। এবার সেটা বোঝাটা যতটা সহজে এটা লিখে দিয়েছি, এইটা এত সহজে বোঝা যায় না। নাম্বার অফ কেমিক্যাল কম্পোনেন্ট বোঝার একটা উপায় হচ্ছে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট মাইনাস অ্যাডিশনাল রেস্ট্রিকশান। প্রথমে আগে ইকুয়েশানটা লিখে ফেলি, তাহলে তারপরে বলছি একটা একটা করে যে কোন একটা রিয়াকশানের ক্ষেত্রে নাম্বার অফ কম্পোনেন্ট this is equals to number of chemical constituents minus additional restrictions। এইটা হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাডিশনাল রেস্ট্রিকশান। আচ্ছা, তাহলে এরপর নেক্সট হচ্ছে যেটা, যে এই অ্যাডিশনাল রেস্ট্রিকশানটা কি? অ্যাডিশনাল রেস্ট্রিকশানটা কি? এটা। আচ্ছা, তাহলে অ্যাডিশনাল রেস্ট্রিকশান হচ্ছে, আচ্ছা দেখো, প্রথমে মানে
মানে কোনো একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশানের ক্ষেত্রে সেই রিয়াকশানটা ইকুইলিব্রিয়ামে থাকার বা বিভিন্ন ফেজ ইকুইলিব্রিয়ামে থাকার কন্ডিশনটা আগে কি সেইটা আগে বলি। টু বি ইন ইকুইলিব্রিয়াম ফর ডিফারেন্ট ফেজেস, সেটা হচ্ছে 1 নম্বর, ধরো আলফা বিটা গামা এরকমভাবে আছে, আর হচ্ছে একটা কম্পোনেন্ট আছে ith কম্পোনেন্ট। তাহলে কোনো একটা ith কম্পোনেন্টের জন্য ধরো ডিফারেন্ট ফেজ আছে, আলফা বিটা গামা ডেল্টা এরকম করে অনেকগুলো ফেজ আছে। তাহলে প্রত্যেকটা ফেজ যে নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়ামে আছে তার প্রথম কন্ডিশন হচ্ছে কোনো একটা কম্পোনেন্ট, কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল ইন অল ফেজ শুড বি ইকুয়াল টু ইচ আদার আর কি, শুড বি ইকুয়াল বেসিক্যালি। কোনো একটা কম্পোনেন্ট, ধরো ith কম্পোনেন্টের প্রত্যেকটা ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল, যেমন ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট আলফা ফেজ ইকুয়াল টু ith কম্পোনেন্টের অ্যাট কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট বিটা ফেজ ইকুয়াল টু ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট গামা ফেজ ইকুয়াল টু এরকমভাবে, এগুলো আর কি এরকমভাবে যদি ধরো p নাম্বার অফ ফেজ থাকে তাহলে ith কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট p ফেজ এইটা সমান হতে হবে। ঠিক আছে, তাহলে এইটা যদি হয় তাহলে বলবো যে প্রত্যেকটা ফেজ ইকুইলিব্রিয়ামে আছে, আলফা বিটা গামা ডেল্টা এরকম করে যদি টোটাল p নাম্বার অফ ফেজ থাকে তাহলে প্রতিটা p নাম্বার অফ ফেজ প্রত্যেকের সাথে ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে এইটা। আচ্ছা, তারপরে কি, তারপরে ধর 2 নম্বর বলছি, এইটা হচ্ছে আর একটা কন্ডিশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফেজের টোটাল মোল ফ্র্যাকশনকে, কোনো একটা পার্টিকুলার ফেজে যতগুলো নাম্বার অফ ধরো কম্পোনেন্ট আছে বললাম, এখন তো বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের জন্য ith সাবস্টেন্সের জন্য প্রত্যেকটা ফেজের কেমিক্যাল পোটেনশিয়াল একই হতে হবে, তাহলে হচ্ছে এই ফেজগুলো ইকুইলিব্রিয়ামে আছে। এবার হচ্ছে কোনো একটা 2 নম্বর কন্ডিশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফেজে টোটাল মোল ফ্র্যাকশন, যেটা যতগুলো নাম্বার অফ সাবস্টেন্স আছে তাদের টোটাল মোল ফ্র্যাকশনের সামেশন সেটা শুড বি ইকুয়াল টু 1 হতে হবে, সাম ওভার i xi ইকুয়ালস টু 1 হতে হবে। তাহলে ধরো কোনো একটা পার্টিকুলার ফেজে, ধরো 1 নম্বর ফেজে, তাহলে হচ্ছে x1 1 হচ্ছে 1 নম্বর সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট 1 নম্বর ফেজ প্লাস 2 নম্বর সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট 1 নম্বর ফেজ প্লাস 3 নম্বর সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট 1 নম্বর ফেজ করে এরকমভাবে যদি c নাম্বার অফ সাবস্টেন্স থাকে তাহলে তার কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট 1 নম্বর ফেজ এই টোটালটা ইকুয়াল টু 1 হতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা ইকুয়েশান আর এইটা হচ্ছে একটা ইকুয়েশান। এই দুটো কন্ডিশন থাকতেই হবে, কোনো একটা ফেজ যদি কোনো ডিফারেন্ট ফেজেস যদি নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এই দুটো কন্ডিশন তারা মেনে চলছেই, এই দুটো হচ্ছে বাই ডিফল্ট, এই দুটো আছেই। এইবার কোনো একটা কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে বা কেমিক্যাল এরকম ইকুইলিব্রিয়াম রিয়াকশানের ক্ষেত্রে, যেমন ওই আগের উদাহরণটা দিলাম যে NH4Cl সলিড থেকে অ্যামোনিয়া গ্যাস প্লাস HCl গ্যাস আছে, সেখানেও তো একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে, এই যে এখানেও তো একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে। তাহলে এরকম একটা রিয়াকশানের ক্ষেত্রে এই দুটো কন্ডিশন এমনিই আছে, কারণ যেহেতু ওখানে একটা ইকুইলিব্রিয়াম আছে। এই দুটো কন্ডিশন মানেই হচ্ছে কি যে এতগুলো ইকুয়েশান আছে, এই যে এখানে একটা ইকুয়েশান হচ্ছে, এখানে একটা ইকুয়েশান হচ্ছে। তাহলে এই কোনো একটা রিয়াকশানের ক্ষেত্রে এই দুটো ইকুয়েশান ছাড়া যদি আর কোনো কন্ডিশান ভ্যালিড হয়, এই দুটো কন্ডিশান ছাড়া বা এই দুটো ইকুয়েশান ছাড়া যদি আর অন্য কোনো ইকুয়েশান বা আর অন্য কোনো কন্ডিশান লেখা যায়, সেটাই হচ্ছে ওই রিয়াকশানের অ্যাডিশনাল রেস্ট্রিকশান। এই দুটো ইকুয়েশান ছাড়া আর যদি এক্সট্রা কিছু লেখা যায় সেটাই হচ্ছে অ্যাডিশনাল রেস্ট্রিকশান ফর দ্যাট ইকুয়েশান। এবার যতগুলো অ্যাডিশনাল রেস্ট্রিকশান থাকবে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট থেকে সেইটাকে বাদ দিতে হবে, সেটাই হবে নাম্বার অফ কম্পোনেন্ট ফর দ্যাট রিয়াকশান।
ঠিক আছে? যেমন ধরো, যেমন এই মানে প্রত্যেকটা মানে যে কোনো ইকুইলিব্রিয়াম মানে যে কোনো ফেজ ইকুইলিব্রিয়াম রিয়াকশনের ক্ষেত্রে সবসময়ই একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশান থাকে, সেটা হচ্ছে দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়াম ইটসেলফ এটা হচ্ছে একটা আলাদা অ্যাডিশনাল রেস্ট্রিকশান। মানে মানে একটা মানে কতগুলো ফেজ ইকুইলিব্রিয়ামে থাকার কন্ডিশন হচ্ছে এই দুটো বাই ডিফল্টই থাকবে যে কোনো রিয়াকশানে, মানে সবসময় আছে এই দুটো আছে বলে তারা ফেজ ইকুইলিব্রিয়ামে আছে। এই দুটো ছাড়া আর যে এক্সট্রা কন্ডিশন বা যে এক্সট্রা যতগুলো ইকুয়েশান তুমি লিখতে পারবে সেটাই হচ্ছে ওই রিয়াকশানের অ্যাডিশনাল রেস্ট্রিকশান। এবার যে কোনো ফেজ ইকুইলিব্রিয়াম রিয়াকশনের ক্ষেত্রে একটা সবসময় অ্যাডিশনাল রেস্ট্রিকশান অলওয়েজ থাকে, সেটা হচ্ছে দ্য ইকুইলিব্রিয়াম ইটসেলফ। মানে এই যে এই ইকুইলিব্রিয়ামটা, এই ইকুইলিব্রিয়াম ইটসেলফ একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশান। এইটা ছাড়াও আর যদি আরও কিছু যদি অ্যাডিশনাল রেস্ট্রিকশান থাকে তাহলে ততগুলো অ্যাডিশনাল রেস্ট্রিকশান অ্যাড হবে, সেইটা ওই নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট থেকে মাইনাস করতে হবে, তবে নাম্বার অফ কম্পোনেন্টটা পাবো। ঠিক আছে? এবার সেটা হচ্ছে একটা একটা করে উদাহরণ করলে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে প্রথমত এইটা হচ্ছে মানে তাহলে এইটা বোঝা গেল। ঠিক আছে, তাহলে এবার তাহলে ওই আগের উদাহরণটা নিই, যে NH4Cl সলিড থেকে অ্যামোনিয়া গ্যাস প্লাস HCl গ্যাস, এইটা। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে এই দুটো কন্ডিশন তো আছেই, এই দুটো কন্ডিশন ছাড়া আর কি কি কন্ডিশন আছে? ধরো আমি বলছি যে ইনিশিয়ালি there were no ammonia or HCl is present, মানে কোনো অ্যামোনিয়া মানে ইনিশিয়ালি কোনো অ্যামোনিয়া HCl ছিল না, দেন at equilibrium there are two additional restrictions। সেটা কি কি? এক নম্বর হচ্ছে যে বললাম এই ইকুইলিব্রিয়াম ইটসেলফ, এটা সবসময় থাকবে, এটা সবসময় যে কোনো ইকুইলিব্রিয়াম রিয়াকশনের ক্ষেত্রে এই অ্যাডিশনাল রেস্ট্রিকশনটা আছেই। তাহলে ইট ইজ মানে আর কি মানে প্রথমটা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান ইজ necessarily the chemical equilibrium, এইটা একটা। আর দু নম্বর হচ্ছে এইটা একটা, ঠিক আছে। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে এই যে অ্যামোনিয়া আর HCl এই দুটোই যেহেতু গ্যাসিয়াস সাবস্টেন্স, তার মানে দুটোই একটা ফেজ তৈরি করছে এবং দুটোই দেখো একই অ্যামাউন্টে তৈরি হচ্ছে, এটাও 1 মোল এটাও 1 মোল। তার মানে এইটার ক্ষেত্রে কারণ ইনিশিয়ালি যেহেতু কোনো অ্যামোনিয়া বা HCl ছিল না, যখন এই অ্যামোনিয়া যখন NH4Clটা ভাঙতে শুরু করে অ্যামোনিয়ার HClটা তৈরি হলো, তখন এক ইকুইলিব্রিয়াম কন্ডিশানে একটা তো এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাডিশনাল রেস্ট্রিকশন, আর একটা কি অ্যাট ইকুইলিব্রিয়ামে এই অ্যামোনিয়ার HCl দুটোই একই পরিমাণে তৈরি হয়েছে এবং দুটোই গ্যাসিয়াস ফেজে আছে। তার মানে এখান থেকে আর একটা ইকুয়েশান আসে, সেটা হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়ামে মোল ফ্র্যাকশন অফ অ্যামোনিয়া ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন অফ HCl। ঠিক আছে, মানে দুটোই গ্যাস, মোল ফ্র্যাকশন অফ গ্যাসিয়াস অ্যামোনিয়া ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন অফ গ্যাসিয়াস HCl। তার মানে এইটা একটা ইকুয়েশান আর হচ্ছে এইটা একটা ইকুয়েশান। তার মানে অ্যাডিশনাল রেস্ট্রিকশন হচ্ছে দুটো এখানে। এখানে হচ্ছে অ্যাডিশনাল রেস্ট্রিকশন, সেটাকে আর দিয়ে দেখানো হয়, আর ইকুয়ালস টু 2। তার মানে এইখানে কি হবে, তার মানে এইখানে নাম্বার অফ কম্পোনেন্ট C প্রাইম ইকুয়ালস টু নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট C মাইনাস R। নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট এখানে 3টে ছিল,
তাহলে 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1। তার মানে এইখানে হচ্ছে, এবার উল্টোভাবে বলি, যে এখানে মানে মিনিমাম একটা কনস্টিটিউয়েন্টকেই যদি স্পেসিফাই করি তাহলেই কিন্তু আমরা টোটাল ইকুইলিব্রিয়ামটাকে মানে আর কি স্পেসিফাই করতে পারবো। মানে একটা কনস্টিটিউয়েন্টকেই যদি আর কি কনসিডার করি তাহলেই কিন্তু টোটাল ইকুইলিব্রিয়ামটাকে ডিফাইন করতে পারবো। কেন পারবো? কারণ দেখো এটা তো সলিড, এটা তো ইকুইলিব্রিয়ামের মধ্যে আসবে না, সলিড তো ইকুইলিব্রিয়ামে আসে না, মানে সলিডের তো কোনো কাজ নেই। তার মানে অ্যামোনিয়া গ্যাস আর HCl গ্যাস এই দুটোর মধ্যে যেহেতু দুটো একই পরিমাণে তৈরি হচ্ছে, তার মানে আমরা দুটোর মধ্যে যে কোনো একটাকে নিলেই আমরা ইকুইলিব্রিয়ামটাকে বোঝাতে পারবো। যেহেতু দুটো একই পরিমাণে তৈরি হচ্ছে আর দুটোই একই ফেজে আছে, তার মানে যে কোনো একটাকে নিলেই আমরা টোটাল ফেজটাকে, টোটাল ইকুইলিব্রিয়ামটাকে ডিফাইন করতে পারবো। সেই জন্য কিন্তু এখানে নাম্বার অফ কম্পোনেন্ট 1 আসলো, কিন্তু সেটাকে ওই ডেফিনেশন অনুযায়ী বোঝাটা কোনো একটা রিয়াকশানের ক্ষেত্রে বেশ কঠিন হয়ে পড়ে। সেই জন্য এইরকমভাবে বুঝতে হবে যে নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট তো বুঝতেই পারবো, তারপরে দেখতে হবে যে অ্যাডিশনাল রেস্ট্রিকশান কী আছে। মানে মানে অ্যাডিশনাল রেস্ট্রিকশান মানে যে কোনো একটা ফেজ ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এই দুটো কন্ডিশান তো অলরেডি আছে, এই দুটো কন্ডিশান ছাড়া আর কী ইকুয়েশান আমি লিখে ফেলতে পারছি। যেমন একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, সেটা সবসময় থাকবে, এইটা ছাড়া যদি আরও কিছু লিখে ফেলতে পারি তাহলে এইটা প্লাস আরও সেইগুলো, তাহলে নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট থেকে সেই অ্যাডিশনাল রেস্ট্রিকশানটা বাদ দেবো, তাহলে নাম্বার অফ কম্পোনেন্ট পাবো। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছো? দিদি বলছি এই দুটো যদি সেম অ্যামাউন্টে তৈরি না হতো তাহলে কি নাম্বার অফ কম্পোনেন্টস 2 হতো? না, তাহলে 2 হতো। হ্যাঁ 2 হতো তাহলে। ঠিক আছে এইটা। আচ্ছা, এরপর সেটাই বলছি যে যদি এরকম হতো যে ইফ সাম অ্যামাউন্ট অফ ammonia or HCl were present initially, তাহলে কি হতো? x of ammonia equals to যে x of HCl, এটা মানে x of ammonia not equals to x of HCl হতো সেক্ষেত্রে, কারণ অ্যামোনিয়া বা HCl ধরো আগে থেকে কিছু পরিমাণ হয়তো কিছুটা অ্যামোনিয়া অথবা কিছুটা HCl যে কোনো একটা প্রেজেন্ট আছে, বা দুটোই হচ্ছে আলাদা আলাদা পরিমাণে প্রেজেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে ইকুইলিব্রিয়ামে গিয়ে এরকম দুটো একই হতো না, কারণ যেহেতু আগে থেকে অ্যামোনিয়া HCl কিছু ছিল, তার মানে সেক্ষেত্রে এই ইকুয়েশানটা থাকতো না। তার মানে আমাদের শুধুমাত্র একটাই সেক্ষেত্রে অ্যাডিশনাল রেস্ট্রিকশান থেকে যেত, যেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইটসেলফ। তার মানে সেক্ষেত্রে আমার নাম্বার অফ কম্পোনেন্ট কী হতো? কনস্টিটিউয়েন্ট মাইনাস অ্যাডিশনাল রেস্ট্রিকশান, মানে 3 মাইনাস 1, তার মানে কম্পোনেন্ট 2 হতো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেন উই হ্যাভ only one additional restriction, that is chemical equilibrium। সেক্ষেত্রে নাম্বার অফ কম্পোনেন্ট সি প্রাইমটা হতো সি মাইনাস আর, মানে 3 মাইনাস 1, এইটার ক্ষেত্রে আরটা হতো জাস্ট 1, তার মানে এইটা ইকুয়ালস হয়ে যেত 2, এইটা। আচ্ছা, তারপরে এছাড়া আরও একটা হতে পারে যে ধরো লেটাস কনসিডার দ্য সিস্টেম CaCO3 সলিড থেকে CaO সলিড প্লাস CO2 গ্যাস, এইটা হচ্ছে। এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস সি ইকুয়ালস টু 3টে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, এইটা মানে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট মানে যা যা প্রেজেন্ট আছে সব, আর নাম্বার অফ ফেজ কটা? নাম্বার অফ ফেজেস পি ইকুয়াল টু দুটো সলিড মানে দুটো ফেজ আর একটা গ্যাসিয়াস ফেজ,
তিনটে, তাহলে নাম্বার অফ কম্পোনেন্ট কি হবে? আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে অ্যাডিশনাল রেস্ট্রিকশন কি? একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশন হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইটসেলফ। আর কি কি আছে এটার ক্ষেত্রে? তো এই আগের কন্ডিশন ভ্যালিড হবে না, যে মোল ফ্র্যাকশন অফ CaO ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ CO2, এটা লিখতে পারবে না। তার কারণ হচ্ছে যেহেতু দুটো আলাদা ফেজে আছে, এটা সলিড ফেজে, এটা গ্যাসিয়াস ফেজে, তার মানে এটা হতে পারবে না। তার মানে এইটার ক্ষেত্রে ওই মানে ওইটা হবে না, যে ওই মোল ফ্র্যাকশন অফ CaO ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন অফ আর কি CO2, এটা লিখতে পারবে না। তার মানে এটার ক্ষেত্রে একটাই অ্যাডিশনাল রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে কম্পোনেন্ট কটা হবে? সেটা হচ্ছে 3 মাইনাস ওই 1, তার মানে 2 হবে হচ্ছে কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে আমাদের অ্যাডিশনাল রেস্ট্রিকশন কি কি আছে? অ্যাডিশনাল রেস্ট্রিকশনস কি কি আছে? প্রথমত দ্য ইকুইলিব্রিয়াম, দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইটসেলফ, এটা হচ্ছে একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশন। আর কি কি আছে? 2 নম্বর হচ্ছে এক্স অফ CaO সলিড নট ইকুয়ালস টু এক্স অফ CO2 গ্যাস। তার মানে এইটা কোনো অ্যাডিশনাল রেস্ট্রিকশন নয়, তার মানে শুধুমাত্রই একটাই আছে। তার মানে সেক্ষেত্রে আমাদের মানে ইন দিস কেস ওই নাম্বার অফ কম্পোনেন্ট C প্রাইম ইকুয়ালস টু নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট মাইনাস R, মানে হচ্ছে 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2। এটা হলো, ঠিক আছে, এইভাবে হবে। তারপরে হচ্ছে যেমন ধরো আরও কিছু উদাহরণ। তারপরে যেমন ধরো কনসিডার এই Na2SO4 H2O সিস্টেম, এইটা। আচ্ছা, এইটার ক্ষেত্রে এইটার মানে এর মধ্যে কি কি আছে? এই যে Na2SO4 অ্যাকুয়াস Na2SO4 আছে, মানে বেসিক্যালি এটার মধ্যে কি কি? Na2SO4 H2O সিস্টেম, মানে এটার ক্ষেত্রে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, যেটা নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট C প্রাইম C যেটা, সেটা হচ্ছে গিয়ে দুটো, মানে Na2SO4 আর H2O। আর যেহেতু এইটার ক্ষেত্রে কম্পোনেন্ট কি হবে? মানে এটার ক্ষেত্রে তো কোনো অ্যাডিশনাল রেস্ট্রিকশন নেই, মানে এটার ক্ষেত্রে তো ইকুইলিব্রিয়াম আছে বা কিছুই বলা হয়নি, মানে এটা জাস্ট বলা হয়েছে একটা মানে সিস্টেম, যেটা হচ্ছে মানে 2 কম্পোনেন্ট সিস্টেম, যার মধ্যে Na2SO4 আছে আর হচ্ছে H2O আছে, মানে দুটো সাবস্টেন্স আছে আর কি। তাহলে এইটার ক্ষেত্রে তো এক্সট্রা কোনো অ্যাডিশনাল রেস্ট্রিকশনের কোনো ব্যাপারই নেই। তাহলে এইটার ক্ষেত্রে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট ইকুয়াল টু নাম্বার অফ কম্পোনেন্ট হবে, মানে এই সিস্টেমের ক্ষেত্রে C ইকুয়ালস টু 2, এটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট, C প্রাইমও 2, এটা হচ্ছে কম্পোনেন্ট। কারণ যেহেতু কোনো অ্যাডিশনাল রেস্ট্রিকশন নেই, কারণ হচ্ছে অ্যাডিশনাল রেস্ট্রিকশন হচ্ছে 0। আর ফেজ কি হবে এটার ক্ষেত্রে? ফেজ হচ্ছে একটাই ফেজ এটার ক্ষেত্রে, তাহলে ফেজ হবে 1। ঠিক আছে, এই সিস্টেমের ক্ষেত্রে বোঝা গেল। তাহলে এইরকমভাবে নাম্বার অফ কেমিক্যাল কম্পোনেন্টটা আর কি বার করতে হবে। যে মোট কথা হচ্ছে কোনো একটা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যদি মানে কিছু ফেজকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, বা কোনো একটা রিয়াকশনের মধ্যে যদি ফেজ ইকুইলিব্রিয়াম থাকে, মানে ফেজ ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করে, মানে সেইটা মানেই হচ্ছে সেখানে দুটো কন্ডিশন অলরেডি আছে, একটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল থেকে আসছে, একটা মোল ফ্র্যাকশন থেকে আসছে। এই দুটো ছাড়া আর যা ইকুয়েশন আমি লিখে ফেলতে পারবো এই পার্টিকুলার ইকুইলিব্রিয়ামের জন্য, যেমন হচ্ছে দ্য ইকুইলিব্রিয়াম ইটসেলফ, সেটা একটা হচ্ছে সবসময়ের জন্য অ্যাডিশনাল রেস্ট্রিকশন, যেখানে ইকুইলিব্রিয়াম আছে। এছাড়াও যদি আরও কিছু লিখে ফেলতে পারি, সেটা বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু পাবো, যদি লিখে ফেলতে পারি তাহলে সেই ততগুলো হচ্ছে অ্যাডিশনাল রেস্ট্রিকশান আছে। তাহলে নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট থেকে সেই অ্যাডিশনাল রেস্ট্রিকশানটাকে বাদ দেব, তাহলে আমরা নাম্বার অফ কম্পোনেন্ট পাবো ফর দ্যাট পার্টিকুলার সিস্টেম। ঠিক আছে? ঠিক আছে, তো সবাই বুঝতে পারছো? হ্যাঁ দিদি। হ্যাঁ, ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে নেক্সট হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, ডিগ্রিজ অফ ফ্রিডম, F।
এইটা। আচ্ছা, ডিগ্রিজ অফ ফ্রিডমকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে এবার থেকে লিখবো সবসময়, ক্যাপিটাল এফ। এইটা কি, এইটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সটার্নাল প্যারামিটার দ্যাট ক্যান বি ভ্যারিড ইন্ডিপেন্ডেন্টলি, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সটার্নাল প্যারামিটার, যেমন হচ্ছে টেম্পারেচার, প্রেশার বা কনসেন্ট্রেশন, এই সমস্ত টার্মগুলো আর কি, এই বা মানে কম্পোজিশান, এই সমস্ত টার্মগুলো মানে কনসেন্ট্রেশন বা কম্পোজিশান একই, এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ দিস প্যারামিটার যেগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারি উইদাউট ডিস্ট্রয়িং দ্য ইকুইলিব্রিয়াম বা উইদাউট চেঞ্জিং দ্য নাম্বার অফ ফেজেস ইন এ সিস্টেম অর উইদাউট ডিস্ট্রয়িং দ্য মিউচুয়াল ইকুইলিব্রিয়াম অ্যামং ডিফারেন্ট ফেজেস, সেইটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এই ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করা হয় এমনিতেও যদি মানে কন্ডিশান থেকে যদি মানে ভালো করে ফেজ ইকুইলিব্রিয়ামটাকে স্টাডি করে যদি কোনো একটা কন্ডিশান থেকে বোঝা যায় যে আমি অ্যাকচুয়ালি কী ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারছি, তাহলে তো সেইটা হবে ডিগ্রিজ অফ ফ্রিডম, সেটা ঠিক আছে। এছাড়া ডিগ্রিজ অফ ফ্রিডম ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করা যায়, সেটাই ওই ফেজ রুল থেকে আসে, যেটা হচ্ছে বেসিক্যালি গিভস ফেজ রুল। সেই গিভস ফেজ রুল থেকে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করি, যেটা মানে সেক্ষেত্রে আবার নাম্বার অফ কম্পোনেন্ট কতগুলো ফেজ আছে সেগুলো ভালো করে বুঝতে হয়, তাহলে সেক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কতগুলো প্যারামিটারকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কতগুলো প্যারামিটারকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারছি সেইটা বার করতে পারি। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কি? ইট ইজ দ্য maximum number of external parameters, temperature, pressure, concentration that can be varied independently without changing the number of phases in the system or without destroying the mutual equilibrium among different phases। ঠিক আছে, এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এটা কি করে করা যায় সেগুলো দেখি, তাহলেই বুঝতে পারবো। তাহলে প্রথমে consider a pure substance, ধরো H2O সলিড আছে or H2O লিকুইড আছে অথবা H2O ভেপার আছে, এইটা। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে যেহেতু এরা পিওর সাবস্টেন্স, তার মানে ধরো H2O সলিড আছে, তাহলে এটার ক্ষেত্রে কনসেন্ট্রেশন তো ফিক্সড আছে, মানে যেহেতু পিওর সাবস্টেন্স তার মানে কিছু পরিমাণ আমি H2O সলিড নিয়েছি, তার মানে সেই পরিমাণটা ফিক্সড, কনসেন্ট্রেশন তার মানে ফিক্সড। তার মানে এক নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন ফিক্সড সিন্স দে আর পিওর, আমি এটা ধরে নিলাম। আচ্ছা, আর কি কি, দু নম্বর কি, আচ্ছা কনসেন্ট্রেশন ফিক্সড। আচ্ছা, এবার হচ্ছে H2O ধরো সলিড আছে, এবার সলিডের ক্ষেত্রে আমি কি করছি, কি বলেছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সটার্নাল প্যারামিটার দ্যাট ক্যান বি ভ্যারিড ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট ডিস্ট্রয়িং দ্য মিউচুয়াল ইকুইলিব্রিয়াম অ্যামাং ডিফারেন্ট ফেজেস। এইবার এইটার ক্ষেত্রে আমার কি হবে, মানে টেম্পারেচার আর প্রেশার আছে বাকি,
এবার মানে H2O সলিডের ক্ষেত্রে আমি টেম্পারেচার আর প্রেশার দুটোকেই ভ্যারি করতে পারি ইন্ডিপেন্ডেন্টলি, মানে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত টেম্পারেচার প্রেশার দুটোকেই যদি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করি তাহলে সেটা সলিডেই থেকে যাবে। তার মানে এইটার ক্ষেত্রে আমি টেম্পারেচার অ্যান্ড প্রেশার both can be varied independently, তাহলে সেক্ষেত্রে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কী হবে, কনসেন্ট্রেশনটা তো ফিক্সড আছে, তার মানে টেম্পারেচার আর প্রেশার এই দুটোকে আমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারছি। তার মানে এইটার ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম F=2। এটা হচ্ছে পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে, মানে H2O সলিড বা H2O লিকুইড বা H2O ভেপার যে কোনো একটার ক্ষেত্রে। এবার যদি এরা যদি মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকে, এবার ধরো এরা মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে আছে, মানে H2O সলিড থেকে H2O লিকুইড অথবা H2O লিকুইড থেকে H2O ভেপার এরকম আছে মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে, তাহলে এইটার ক্ষেত্রে কনসেন্ট্রেশনগুলো ফিক্সড, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের মধ্যে যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, এটার ক্ষেত্রে দেখো মানে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশারেই তো এরা ইকুইলিব্রিয়ামে আছে, তাই না? মানে এবার এদের যদি ইকুইলিব্রিয়ামটাকে এক্সিস্ট মানে করিয়ে রাখতে হয় তাহলে কিন্তু আমি যে কোনো একটাকে ভ্যারি করতে পারবো। মানে যদি আমি টেম্পারেচারকে চেঞ্জ করি তাহলে অটোমেটিক্যালি সেরকমভাবে প্রেশার কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে নেবে সো দ্যাট এটা ইকুইলিব্রিয়ামে থাকে। আর যদি প্রেশারকে চেঞ্জ করি তাহলে কিন্তু টেম্পারেচার নিজেকে অ্যাডজাস্ট করে নেবে যাতে করে ইকুইলিব্রিয়ামটা থাকে। তার মানে আমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারছি কিন্তু একটা প্যারামিটারকে। কনসেন্ট্রেশন অলরেডি ফিক্সড আছে এবং এই ইকুইলিব্রিয়ামকে রাখার জন্য আমি যে কোনো একটাকে ভ্যারি করতে পারছি, তার মানে এর ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। তার মানে কি বললাম যে এটার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ইজ ফিক্সড এটা। আচ্ছা, তারপরে ইফ pressure is varied, independently, then temperature will be changed automatically to keep the equilibrium and vice versa। আর যদি প্রেশারটাকে চেঞ্জ করতাম তাহলে টেম্পারেচারটা নিজেকে সেইভাবে অ্যাডজাস্ট করে মানে টেম্পারেচারটাকে চেঞ্জ করতাম তাহলে প্রেশারটা নিজেকে সেইভাবে অ্যাডজাস্ট করে নিত। তার মানে অ্যান্ড হেন্স F=1 এটার ক্ষেত্রে। আর যদি ট্রিপল পয়েন্ট কনসিডার করতাম যদি, মানে H2O সলিড থেকে H2O লিকুইড থেকে H2O ভেপার হচ্ছে, এইটার ক্ষেত্রে কিন্তু মানে এটা একটা পার্টিকুলার পয়েন্ট, মানে একটা পার্টিকুলার টেম্পারেচার আর পার্টিকুলার প্রেশারেই এটা আছে এবং মানে এটার ক্ষেত্রে কোনো কিছুকেই ভ্যারি করা যাবে না। কনসেন্ট্রেশন ফিক্সড, টেম্পারেচার ভ্যারি করলে সাথে সাথে মানে ট্রিপল পয়েন্টটা ঘেটে যাবে বা প্রেশারটা ভ্যারি করলেও ওই ট্রিপল পয়েন্টটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডমের ডেফিনেশন অনুযায়ী মানে ইকুইলিব্রিয়ামকে নষ্ট করা যাবে না। তার মানে এই পয়েন্টের ক্ষেত্রে কিন্তু মানে কোনো কিছুকেই আমরা মানে ভ্যারি করতে পারবো না। তার মানে এই পয়েন্টের ক্ষেত্রে বেসিক্যালি মানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 0 এবং যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টের ডিগ্রিজ অফ ফ্রিডম 0 হয় তাহলে সেটাকে বলা হয় ইনভ্যারিয়েন্স পয়েন্ট। তার মানে এইটা ট্রিপল পয়েন্ট হচ্ছে একটা ইনভ্যারিয়েন্স পয়েন্ট। এছাড়া আরও অনেক কিছু দেখবো ফেজ ইকুইলিব্রিয়ামে যেখানে আমরা একটা ইনভ্যারিয়েন্স পয়েন্ট পাবো। ওই H2O ফেনল সিস্টেমের ক্ষেত্রে একটা ইনভ্যারিয়েন্স পয়েন্ট পাওয়া যায়, আরও বিভিন্ন দেখবো অ্যাজিওট্রপিক মিক্সচার দেখবো যেখানে একটা ইনভ্যারিয়েন্স পয়েন্ট পাওয়া যায়। ফেজ ইকুইলিব্রিয়ামে অনেক জায়গা পাবো যেখানে ইনভ্যারিয়েন্স
ইনভেরিয়েন্স পয়েন্ট এক্সিস্ট করবে আর কি। তার মধ্যে এটাও একটা, যেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 0। তার মানে ফর H2O this point will exist when T হচ্ছে 0.0098 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড প্রেশার হচ্ছে 4.58 টর এটার ক্ষেত্রে। এবং এটার ক্ষেত্রে নাইদার টেম্পারেচার nor pressure can be varied independently and hence F equals to 0 এটার ক্ষেত্রে। এবং এই পয়েন্টকে বলা হয় ইনভেরিয়েন্স পয়েন্ট এটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে মানে ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে বুঝবো। ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডমটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, দাঁড়া একটুখানি। আচ্ছা, এইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে এবার ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা কি করে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, তাহলে তার জন্য আসছে হচ্ছে ফেজ রুল। ফেজ রুলটা কি? আচ্ছা, ফেজ রুল হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন দ্য ওই নাম্বার অফ ফেজেস, নাম্বার অফ কম্পোনেন্ট অ্যান্ড ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা হচ্ছে ফেজ রুল। তাহলে দ্য রিলেশন বিটুইন নাম্বার অফ ফেজেস, number of component and number of component C prime and degrees of freedom F, এটা হচ্ছে ফেজ রুল। আচ্ছা, মানে এইটা বেসিক্যালি মানে ফেজ রুল থেকে আমরা এইটা দেখতে পাবো, এই যে রিলেশনটা, এবং সেই রিলেশনটা কি, and it is given as F equals to C prime minus P plus 2 এইটা, এবং এই রিলেশনটাকে বলা হয় গিবস ফেজ রুল। এই রিলেশনটাকে বলা হয় গিবস ফেজ রুল। ঠিক আছে, এটা আর এই এবার তো আচ্ছা, তাহলে এই গিবস ফেজ রুলটা এইটা দিয়ে আমরা দেখি যে ইউজিং গিবস ফেজ রুল show that for a pure substance more than three phases
ক্যানট বি দিদি ভিডিও পজ করে গেছে, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছে না কিছু? সবারই তাই হচ্ছে? না, সবারই তাই হচ্ছে? হ্যাঁ পজ হয়ে গেছে। দাঁড়াও একটুখানি। মোর দ্যান 3 ফেজেস। আচ্ছা এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা তাহলে ফর এ পিওর সাবস্টেন্স, তাহলে এই গিভস ফেজ রুল থেকে আমরা এটা দেখাবো এবার, যে শো দ্যাট ফর এ পিওর সাবস্টেন্স মোর দ্যান 3 ফেজেস ক্যানট বি ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম বা ক্যানট বি ইন আচ্ছা এটা মজা যাবে না, তো ক্যানট বি ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। সেটা কি করে হবে? তাহলে যেহেতু পিওর সাবস্টেন্স বলেছে, পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে নাম্বার অফ কনস্টিটিউয়েন্টটাই নাম্বার অফ কম্পোনেন্ট, তার মানে এটার ক্ষেত্রে নাম্বার অফ কম্পোনেন্ট 1, তার মানে ফর পিওর সাবস্টেন্স নাম্বার অফ কম্পোনেন্ট হচ্ছে 1, আর নাম্বার অফ কম্পোনেন্ট 1 এক নম্বর। আর এবার এখানে কি বলেছে যে মোর দ্যান 3 ফেজেস ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে না। এবার যদি মোর দ্যান 3 ফেজেস মানে ধরো মোর দ্যান 3 ফেজেস মানে ধরি যে 4টে ফেজ ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে সেক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে, যে লেট মোর দ্যান 3 phases, that is 4 phases are in mutual equilibrium, তার মানে সেক্ষেত্রে কি p equals to 4, তার মানে সেক্ষেত্রে then f equals to c minus p plus 2, তার মানে 1 minus 4 plus 2, তার মানে সেটা কত হচ্ছে -1। তার মানে এবার ডিগ্রিজ অফ ফ্রিডম কি এখন তো আমরা জানি, তাহলে সেটা অবশ্যই একটা পজিটিভ ইন্টিজার হতে হবে। ডিগ্রিজ অফ ফ্রিডম কখনো -1 হতে পারে না, যে -1 নাম্বার অফ প্যারামিটার কখনো হতে পারে না যেটাকে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবো। তার মানে এটা অ্যাবসার্ড, তার মানে এখানে মোর দ্যান 3 ফেজেস কখনো ইকুইলিব্রিয়ামে থাকতে পারে না। তাহলে বাট degrees of freedom if cannot be negative, hence for a pure substance more than 3 phases cannot coexist. ঠিক আছে, এটা হলো। আচ্ছা এরপর এখান থেকে তাহলে এবার আমরা এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা বার করব, এই এফটাকে বার করব। আচ্ছা তাহলে এবার এইটা তার মানে কি হলো দেখো, এটাকে এবার একটুখানি ম্যাথামেটিক্যালি জাস্ট ইকুয়েশান দিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কী বললাম, যে এটা হচ্ছে মানে 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 নাম্বার অফ প্যারামিটার দ্যাট ক্যান বি ভ্যারিড ইন্ডিপেন্ডেন্টলি, এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে মানে আমাকে বার করতে হবে যে কতগুলো প্যারামিটার আছে যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারি, তাহলে এই এফটাকে বার করতে পারবো। তাহলে সেটা কি করে বার করা যায় একটু দেখি। তার জন্য ধরো let us consider x and y are two variables and there is only
ওয়ান ইকুয়েশান। যেমন ধরো যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 এইটা আছে, তার মানে এখানে একটাই ইকুয়েশান আছে আর দুটো ভ্যারিয়েবল আছে। তার মানে এইখানে আমি কতগুলো প্যারামিটারকে বা ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারি? একটাকে। মানে এখানে তো মানে এক্সটাকে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারি, সেরকমভাবে ওয়াইটা আর কি ঠিক করতে হবে, তবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 হবে। তার মানে এইখানে আমার দুটো ভেরিয়েবল আছে আর একটা ইকুয়েশান আছে, যার মধ্যে আমি একটাকে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারি। এবার যদি এরকম থাকে, তার মানে এইটার ক্ষেত্রে আমার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা হচ্ছে 1, এটা হলো। এরপর যদি এরকম হয় যে দেয়ার ইজ অ্যান অ্যাডিশনাল ইকুয়েশান যেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3, তাহলে এইটা 2 নম্বর। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, আর একটা হচ্ছে মানে আমি এখন আমার কাছে এখন দুটো ইকুয়েশান আছে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3, এরকম দুটো ইকুয়েশান আছে। তাহলে এই দুটো ইকুয়েশান আর দুটো ভ্যারিয়েবল, তাহলে এটার ক্ষেত্রে আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এটার ক্ষেত্রে কিন্তু একটা মানে আমি এক্সটাকে যা ইচ্ছা খুশি ভ্যারি করে দিলাম, ওয়াই সেই মতো ঠিক হলো সেটা কিন্তু হবে না, কারণ এটার ক্ষেত্রে আমাকে সাইমালটেনিয়াসলি দুটো ইকুয়েশানকে আর কি স্যাটিসফাই করতে হবে। তার মানে এই রকম কন্ডিশনের ক্ষেত্রে আমার যতগুলো নাম্বার অফ ভ্যারিয়েবল ততগুলো নাম্বার অফ ইকুয়েশান, এটার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু 0। তার মানে এই কেসে কি হচ্ছে যে নাম্বার অফ ভ্যারিয়েবল that can be varied independently সেটা ইকুয়ালস টু 0। তার মানে এইটার ক্ষেত্রে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস কত? সেটা হচ্ছে টোটাল মানে তার মানে এই যে এই দুটো মিলিয়ে আর কি, এটার ক্ষেত্রে একটা ইকুয়েশান দুটো ভ্যারিয়েবল, সেক্ষেত্রে আমি একটাকে ভ্যারি করতে পারছি ইন্ডিপেন্ডেন্টলি, আর তারপরে যখন আর একটা অ্যাড করলাম আর একটা ইকুয়েশান, তার মানে এইটার ক্ষেত্রে দুটো ইকুয়েশান আর দুটো ভ্যারিয়েবল, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 0। তার মানে এরকমভাবে যদি একটা জেনারেল ফর্ম তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে টোটাল নাম্বার অফ ইকুয়েশান মাইনাস টোটাল নাম্বার অফ মানে টোটাল নাম্বার অফ ভেরিয়েবল মাইনাস টোটাল নাম্বার অফ ইকুয়েশান। মানে এটার ক্ষেত্রে দেখো দুটো ভেরিয়েবল একটা ইকুয়েশান, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারছি একটাকে মানে 2 - 1কে। এটার ক্ষেত্রে দুটো ভেরিয়েবল দুটো ইকুয়েশান, তার মানে এইটার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি কাউকেই ভ্যারি করতে পারছি না, মানে 2 - 2 0। তার মানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কী হবে? যে টোটাল নাম্বার অফ, তাহলে এইটার ক্ষেত্রে কী হবে? টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবলস মাইনাস টোটাল নাম্বার অফ ইকুয়েশন, এইটা ঠিক আছে। এইটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বুঝতে পেরেছি জায়গাটা? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ এইটা, তাহলে এবার এইটা দিয়ে ওই গিভস ফেজ রুলকে এবার ডিরাইভ করা যাক এটার ক্ষেত্রে। এটাই তো আমাদেরকে বার করতে হবে। এই তাহলে আমরা তার মানে আমরা কোন একটা কন্ডিশন নেব, তার ক্ষেত্রে টোটাল নাম্বার অফ কতগুলো ভ্যারিয়েবল আছে বার করব, আর সেখান থেকে কতগুলো ইকুয়েশান তৈরি করতে পারি সেইটা বার করব। তাহলে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবলস মাইনাস টোটাল নাম্বার অফ ইকুয়েশান করব, তাহলে সেখান থেকে আমরা এইটা বার করতে পারবো, এই টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দাঁড়াও একটু, আচ্ছা এটা হবে। আচ্ছা তাহলে দেখা যাক সেটা করি। এটা
তাহলে করা যায়, দেখা যাক। তাহলে এখন বলছি যে লেট দেয়ার আর p number of phases and c number of components and all the components are present in all the phases and also there is no additional restrictions। ঠিক আছে, তাহলে বলছি দেয়ার আর মানে বললাম যে পি নাম্বার অফ ফেজ আছে আর সি নাম্বার অফ কম্পোনেন্ট আছে এবং প্রতিটা কম্পোনেন্টই প্রতিটা ফেজে প্রেজেন্ট আছে এবং কোনো অ্যাডিশনাল রেস্ট্রিকশন এটার ক্ষেত্রে নেই। তাহলে এটার ক্ষেত্রে আমি ডিগ্রিজ অফ ফ্রিডম কী করে বার করবো, এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট কন্ডিশন। তাহলে প্রথম আগে আমি ক্যালকুলেট করব কি টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল ক্যালকুলেট করব, তারপর টোটাল নাম্বার অফ ইকুয়েশন ক্যালকুলেট করব, সেখান থেকে টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পাবো। তাহলে প্রথমে হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল। তাহলে 1 নম্বর হচ্ছে ক্যালকুলেশন অফ total number of variables। এটা আচ্ছা, এটা তাহলে প্রথমে কি কি ভ্যারিয়েবল আছে এটার ক্ষেত্রে, প্রথমে কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেশার, এই তিনটে ভ্যারিয়েবল। তার মধ্যে কনসেন্ট্রেশন থেকে টোটাল কটা টার্ম আসবে। আচ্ছা, যেহেতু সি নাম্বার অফ কম্পোনেন্ট পি নাম্বার অফ ফেজে আছে, তার মানে টোটাল সি নাম্বার অফ কম্পোনেন্ট আছে আর টোটাল পি নাম্বার অফ ফেজ আছে। তার মানে প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে যদি প্রতিটা কম্পোনেন্ট প্রতিটা ফেজে থাকার জন্য যদি একটা করে কনসেন্ট্রেশন টার্ম আসে, তার মানে সি নাম্বার অফ কম্পোনেন্ট পিটা ফেজে থাকার জন্য পি ইন্টু সি নাম্বার অফ কনসেন্ট্রেশন টার্ম আসবে। তার মানে কনসেন্ট্রেশন থেকে কি আসবে, কনসেন্ট্রেশন থেকে কি আসবে যে অ্যাজ all the components are present in all the phases, the total number of concentration term that must be specified to describe all the phases in equilibrium, that is equals to P into C। এটা আসবে, এটা বুঝতে পেরেছো তো কী করে P into C আসলো, কারণ যেহেতু সিটা কম্পোনেন্ট আছে আর পিটা ফেজ আছে, তার মানে প্রত্যেকটা কম্পোনেন্ট প্রত্যেকটা ফেজের থেকে যদি একটা করে টার্ম আসে তাহলে টোটাল আসবে পি ইন্টু সি কনসেন্ট্রেশন টার্ম আসবে, কারণ যতগুলো কম্পোনেন্ট ততগুলো কনসেন্ট্রেশন টার্ম তো, আর যেহেতু পিটা ফেজ আছে তার মানে পি ইন্টু সি কনসেন্ট্রেশন টার্ম আসবে। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে টেম্পারেচার, 3 নম্বর হচ্ছে প্রেশার। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কী কী ভ্যারিয়েবল হতে পারে সেটা হচ্ছে এইটা। তার মানে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল কত হলো, তার মানে total number of variables equals to P
হলো পিসি প্লাস 2, এটা হলো। আচ্ছা, এরপর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ক্যালকুলেশন অফ টোটাল নাম্বার অফ ইকুয়েশানস, এটা ক্যালকুলেট করি। এটা কটা ইকুয়েশান পাওয়া যাবে? আচ্ছা, ইকুয়েশান কি করে পাওয়া যাবে? ইকুয়েশান হচ্ছে একটা হচ্ছে ওই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের টার্ম থেকে পাওয়া যাবে, আর একটা হচ্ছে ওই মানে কেমিক্যাল পোটেনশিয়ালের ওই কন্ডিশান থেকে পাওয়া যাবে, আর একটা হচ্ছে মোল ফ্র্যাকশনের কন্ডিশান থেকে পাওয়া যাবে। এই দুটো কন্ডিশান থেকে দেখা যাবে কতগুলো ইকুয়েশান আছে, কারণ আমি বলে দিয়েছি এখানে কোনো অ্যাডিশনাল রেস্ট্রিকশান নেই, সেটা আমি বলেই দিয়েছি। তাহলে একটা হচ্ছে from the condition of chemical equilibrium, এটা কি যে when the phases are in thermodynamic equilibrium, then chemical potential of all the component in all the phases should be same। এটা তার মানে এটার ক্ষেত্রে কি হবে যে μ11 ইকুয়ালস টু μ12, মানে 1 নম্বর কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট 1 নম্বর ফেজ ইকুয়ালস টু 1 নম্বর কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট 2 নম্বর ফেজ ইকুয়ালস টু 1 নম্বর কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট 3 নম্বর ফেজ করে এরকমভাবে যাবে। 1 নম্বর কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট ধরো আই নাম্বার ফেজ ইকুয়ালস টু এইভাবে গিয়ে 1 নম্বর কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট পি নাম্বার ফেজ। একই রকমভাবে 2 নম্বর কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট 1 নম্বর ফেজ ইকুয়ালস টু 2 নম্বরের অ্যাট 2 নম্বর ফেজ ইকুয়ালস টু 2 নম্বরের অ্যাট 3 নম্বর ফেজ করে এরকমভাবে যাবে হচ্ছে 2 নম্বরের অ্যাট পি নাম্বার ফেজ। আর এইভাবে কি চলবে, ধরো সি নাম্বার অফ কম্পোনেন্ট আছে, তাহলে সি কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট 1 নম্বর ফেজ ইকুয়ালস টু সি কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট 2 নম্বর ফেজ ইকুয়ালস টু সি কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট 3 নম্বর ফেজ ইকুয়ালস টু সি কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট আই নাম্বার ফেজ ইকুয়ালস টু সি কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট পি নাম্বার ফেজ। এইভাবে আছে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমি ইকুয়েশন কি করে পাবো? এই প্রত্যেকটা লাইনে দেখো কটা করে ইকুয়েশন আছে, প্রত্যেকটা লাইনে এই দুটো মিলে একটা ইকুয়েশন, এই দুটো মিলে একটা ইকুয়েশন। তাহলে এরকমভাবে পিটা টার্ম আছে, তার মানে ইকুয়েশন কটা আছে? পি মাইনাস 1। প্রত্যেকটা লাইনে নাম্বার অফ ইকুয়েশন কটা? পি মাইনাস 1। আর লাইন কটা আছে? সিটা লাইন আছে, কারণ যেহেতু সিটা কম্পোনেন্ট, তার মানে এইখান থেকে টোটাল নাম্বার অফ ইকুয়েশন কটা আসছে? total number of equation C into P minus 1 এটা আসছে, তাই তো? এখান থেকে টোটাল নাম্বার অফ ইকুয়েশন কত আসছে? C into P minus 1, তাই তো? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ দিদি। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এরপর কি? এরপর নেক্সট কি? নেক্সট হচ্ছে from the condition of mole fraction, এটা থেকে from the condition of mole fraction, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এইটা থেকে কি হবে যে sum of mole fraction of
all components in a particular phase should be equal to 1 এইটা। তাহলে এইটার ক্ষেত্রে কি কি ইকুয়েশন হবে? x1 1 প্লাস x2 1 প্লাস x3 1 প্লাস এইভাবে হচ্ছে xc 1, এইটা ইকুয়ালস টু 1, এইটা একটা। তারপরে হবে হচ্ছে ধরো তারপরে হচ্ছে কী হবে 2 নম্বর ফেজের জন্য হবে x1 2 প্লাস হচ্ছে x2 2 প্লাস হচ্ছে x3 2 প্লাস এরকমভাবে গিয়ে xc 2, দিস ইজ ইকুয়ালস টু 1। তারপরে এইভাবে এসে p নাম্বার ফেজের জন্য হবে x1 p প্লাস x2 p প্লাস x3 p প্লাস এইভাবে এসে এই xc আর p ইজ ইকুয়ালস টু 1। তার মানে এইটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে প্রত্যেকটা ফেজের জন্য একটা করে ইকুয়েশান পাচ্ছি, কারণ প্রতিটা লাইনে তো একটা করে ইকুয়েশান। এটার ক্ষেত্রে 1 নম্বর ফেজের জন্য একটা ইকুয়েশান পেলাম, 2 নম্বর ফেজের জন্য একটা ইকুয়েশান, এইভাবে 3 নম্বর ফেজের জন্য একটা ইকুয়েশান, এরকমভাবে যতগুলো নাম্বার অফ ফেজ আছে টোটাল ততগুলো ইকুয়েশান পাবো। তার মানে এই কন্ডিশন থেকে টোটাল নাম্বার অফ ইকুয়েশান কটা পাওয়া যাচ্ছে? পিটা। টোটাল নাম্বার অফ ইকুয়েশান হচ্ছে p। তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম f ইকুয়ালস টু কী হবে? আচ্ছা, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম বা মানে বেসিক্যালি ওই নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা কি হবে? সেটা কী ছিল? নাম্বার অফ ভ্যারিয়েবলস মাইনাস নাম্বার অফ ইকুয়েশনস। এইটা নাম্বার অফ ভ্যারিয়েবল কি? নাম্বার অফ ভ্যারিয়েবলস হচ্ছে কী ছিল জানো? নাম্বার অফ ভ্যারিয়েবলস কতগুলো এসেছিল? পিসি প্লাস 2। তার মানে এটার ক্ষেত্রে পিসি প্লাস 2 মাইনাস টোটাল নাম্বার অফ ইকুয়েশন কত হলো? সি ইন্টু পি মাইনাস 1 প্লাস পি। তাহলে এটা হলো হচ্ছে এটা কত? সি মানে মাইনাস সি ইন্টু মানে এটার ক্ষেত্রে সি মানে এটার ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক্যালি পিসি মাইনাস সি। তার মানে এটা হবে হচ্ছে গিয়ে পিসি প্লাস সি মাইনাস পি, এটা হবে। তার মানে এটার ক্ষেত্রে পিসি কেটে গেল, তার মানে সি মাইনাস পি প্লাস 2 এফ ইকুয়ালস টু। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিবস ফেজ রুল, এটা ডিরাইভ হয়ে গেল। এটা ডিরাইভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে পেয়ে গেলে। আচ্ছা, এবার যদি আমি তোমাদেরকে আর দুটো মানে দিচ্ছি, মানে আর একটা দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে করবে, এটা সহজেই পারবে। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে আরেকটা, যে ধরো এটা বুঝতে পারলে তো? এটা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ দিদি। ঠিক আছে, তাহলে এরপর ধরো নেক্সট আরেকটা বলছি যে let there are p number of phases and c number of components among these C components D components are absent in U number of phases. No additional
restrictions are there, এইটার ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম বার করো। তার মানে এইটার ক্ষেত্রে কি বলছে যে মানে টোটাল পি নাম্বার অফ ফেজ আর সি নাম্বার অফ কম্পোনেন্ট আছে, এবং এই সি নাম্বার অফ কম্পোনেন্টের মধ্যে বলছে ডি নাম্বার অফ কম্পোনেন্ট কিউ নাম্বার অফ ফেজে অ্যাবসেন্ট আছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি ডি নাম্বার অফ কম্পোনেন্ট যদি কিউ নাম্বার অফ ফেজে অ্যাবসেন্ট থাকে, তার মানে বেসিক্যালি সি মাইনাস ডি নাম্বার অফ কম্পোনেন্ট যেটা, সেইটা সবকটা ফেজে আছে। মানে সি মাইনাস মানে ডি নাম্বার অফ কম্পোনেন্ট আর প্রেজেন্ট ইন অল দ্য পি ফেজ, এইটা একটা। আরেকটা হচ্ছে আর ডি নাম্বার অফ কম্পোনেন্ট কোথায় প্রেজেন্ট আছে, কোথায় পি মাইনাস কিউ নাম্বার অফ ফেজে। তার মানে এটাকে জাস্ট আগের মতো সিম্পলিফাই করে নিই, মানে এই অ্যাবসেন্ট ভুলে গিয়ে কে কোথায় আছে সেইটা দেখে নিই, তাহলেই বাকিটা করে ফেলা যাবে। তাহলে 1 নম্বর কি, 1 নম্বর কি যে সি মাইনাস ডি কম্পোনেন্টস আর present in all p phases, এইটা একটা। আর 2 নম্বর হচ্ছে d components are present in p minus q number of phases, এইটা। কারণ যেহেতু ডি কম্পোনেন্ট আর অ্যাবসেন্ট ইন কিউ ফেজ, তার মানে সি মাইনাস ডি নাম্বার কম্পোনেন্ট আর প্রেজেন্ট ইন পি ফেজ, সমস্ত পি ফেজে আছে। আর ডি কম্পোনেন্ট প্রেজেন্ট কোথায় আছে, পি মাইনাস কিউ নাম্বার অফ ফেজে প্রেজেন্ট আছে। তাহলে এইটা, তাহলে এবার এই দুটো থেকে এবার আমরা কি কি টার্ম সেটা বার করব এই দুটো থেকে। তাহলে এরপর তাহলে প্রথম থেকে যদি এরকমভাবে যদি ক্যালকুলেট করি যে প্রথমে হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম কী কী আসবে, তাহলে কনসেন্ট্রেশন টার্ম এখান থেকে কী কী আসবে, এখান থেকে একটা আসবে এই যে সি মাইনাস ডি ইন্টু পি, এইটা একটা আসবে, আর প্লাস ডি ইন্টু পি মাইনাস কিউ, এইটা একটা আসবে, প্লাস টেম্পারেচার প্লাস প্রেশার। তার মানে সি মাইনাস ডি ইন্টু পি প্লাস ওই ডি ইন্টু পি মাইনাস কিউ প্লাস 2, এইটা একটা আসবে কনসেন্ট্রেশন টার্ম থেকে। আর টোটাল নাম্বার মানে এটা হলো টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল। আর টোটাল নাম্বার অফ ইকুয়েশান থেকে কী কী আসবে, টোটাল নাম্বার অফ ইকুয়েশান থেকে আবার সেরকমভাবে করতে হবে যেভাবে আগেরটা করেছিলাম, তাহলে সেখান থেকে আসবে। তাহলে কি কি হলো দেখি, তাহলে কি কি বললাম এটার ক্ষেত্রে, যে প্রথমে যে calculation of total number of variables, এটার ক্ষেত্রে প্রথমত হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম, আমি আর বেশি লিখছি না, প্রথমে হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম। কনসেন্ট্রেশন টার্ম থেকে কি আসবে, একটা হচ্ছে যে এখানে উপরে লিখে দিয়েছি সেই জন্য আর বেশি লিখছি না। তাহলে কনসেন্ট্রেশন টার্ম থেকে যেটা আসবে যে সি মাইনাস ডি ইন্টু পি প্লাস ডি ইন্টু পি মাইনাস কিউ, এইটা আসবে। আর 2 নম্বর হচ্ছে টেম্পারেচার, 3 নম্বর হচ্ছে প্রেশার। তার মানে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবলস সেটা ইকুয়ালস টু কী হবে, সেটা ইকুয়ালস টু সি মাইনাস ডি ইন্টু পি প্লাস ডি ইন্টু পি মাইনাস কিউ প্লাস 2, এইটা। তার মানে এইটা মানে কি, এটা মানে হচ্ছে পি ইন্টু সি মাইনাস হচ্ছে পি ইন্টু ডি প্লাস পি ইন্টু ডি মাইনাস হচ্ছে ডি ইন্টু কিউ প্লাস 2, তাহলে পিডি কেটে গেল, তাহলে পিসি মাইনাস ডি কিউ প্লাস 2, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল।
আর টোটাল নাম্বার অফ ইকুয়েশন কী করে আসবে, ওই একই রকমভাবে একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে আর একটা মোল ফ্র্যাকশন থেকে। আচ্ছা, মোল ফ্র্যাকশন থেকে কি আসবে, মোল ফ্র্যাকশন থেকে যাই হয়ে যাক না কেন, মানে মোল ফ্র্যাকশনের ক্ষেত্রে ভেতরে যত কন্ডিশনই থাকুক, যত যেখানেই মানে কি প্রেজেন্ট আছে বা কি অ্যাবসেন্ট আছে, যাই হয়ে যাক না কেন, যতগুলো নাম্বার অফ ফেজ ততগুলো নাম্বার অফ মোল ফ্র্যাকশনের ওই আর কি কন্ডিশনটা আসবে। এখানে তো বলেই দিয়েছি যে টোটাল পি নাম্বার অফ ফেজ, তার মানে টোটাল পি নাম্বার অফ ইকুয়েশন আসবে, তার মানে মোল ফ্র্যাকশন থেকে সবসময় টোটাল নাম্বার অফ ইকুয়েশন পি আসবে। আর এ থেকে কি হবে, মানে আর ওই যেটা কেমিক্যাল পোটেনশিয়ালের যেটা থেকে সেখান থেকে চেঞ্জ হবে, সেখান থেকে, কারণ যেহেতু সেখানে এক একটা লাইনে আবার কিছু ইকুয়েশান আছে এবং সেই ইকুয়েশানগুলো মেনটেন করে আছে যে কোন কম্পোনেন্ট কোন ফেজে কীভাবে প্রেজেন্ট না প্রেজেন্ট তার উপর মেনটেন করে ব্যাপার মানে ডিপেন্ড করে আছে, সেই জন্য সেইটা চেঞ্জ হবে। বাট মোল ফ্র্যাকশনের তো কিছু চেঞ্জ হবে না, মোল ফ্র্যাকশন মানে যতগুলো টোটাল নাম্বার অফ ফেজ ততগুলোই মোল ফ্র্যাকশনের ইকুয়েশান আসবে। এখানে টোটাল পি নাম্বার অফ ফেজ বলে দিয়েছি, তার মানে পিটা ইকুয়েশান আসবে মোল ফ্র্যাকশন থেকে। আর কেমিক্যাল পোটেনশিয়ালটা কী করে চেঞ্জ হবে সেইটা দেখি। তাহলে 2 নম্বর হচ্ছে ক্যালকুলেশন অফ টোটাল নাম্বার অফ, ম্যাম ভিডিওটা মনে আবার পজ হয়ে গেছে। আবার সবার হচ্ছে? হ্যাঁ দিদি। হুম। এবার দেখো, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দিদি। ঠিক আছে, এটা তাহলে এটা কি করে করব, তাহলে কি বলবো, কি করছি, তাহলে এটার ক্ষেত্রে কি ছিল যে সি মাইনাস ডি, তাহলে প্রথমত হচ্ছে এখানে আর একবার লিখে নিই যে সি মাইনাস ডি নাম্বার অফ কম্পোনেন্ট আর present in p phases আর d number of component are present in p minus q phases। তার মানে এটার ক্ষেত্রে আমার কি কি ইকুয়েশন আসবে, প্রথমে এইটার জন্য দেখি, প্রথমটার জন্য যে μ1 1 ইকুয়ালস টু μ2 1, না সরি ইকুয়ালস টু হচ্ছে মানে μ1 1 ইকুয়ালস টু মানে 1 নম্বর কম্পোনেন্টের 1 নম্বর ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল ইকুয়ালস টু 1 নম্বর কম্পোনেন্ট 2 নম্বর ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল। এইভাবে যাবে হচ্ছে 1 নম্বর কম্পোনেন্টের পি নাম্বার ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল, তারপর হচ্ছে 2 নম্বর কম্পোনেন্টের 1 নম্বর ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল ইকুয়ালস টু 2 নম্বর কম্পোনেন্টের 2 নম্বর ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল। এইভাবে 2 নম্বর কম্পোনেন্টের পি নাম্বার ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল, মানে এই প্রথমটার জন্য আমি করছি। তারপরে এইরকমভাবে এটা আসবে হচ্ছে সি মাইনাস ডি নাম্বার কম্পোনেন্টের 1 নম্বর ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল ইকুয়ালস টু সি মাইনাস ডি নাম্বার কম্পোনেন্টের 2 নম্বর ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল ইকুয়ালস টু সি মাইনাস ডি নাম্বার কম্পোনেন্টের পি ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল। এটা একটা হলো। তাহলে এইখান থেকে টোটাল নাম্বারের ইকুয়েশন কি পেলাম, এখান থেকে প্রত্যেকটা লাইনে যদি আমার ইকুয়েশন আছে কটা করে, পিটা ফেজ আছে, তার মানে প্রত্যেকটা লাইনে ইকুয়েশন আছে পি মাইনাস 1 করে, আর লাইন আছে কটা, সি মাইনাস ডিটা। তার মানে এইখান থেকে নাম্বার অফ ইকুয়েশন কি কতগুলো পাওয়া গেল, নাম্বার অফ ইকুয়েশনস সি মাইনাস ডি ইন্টু পি মাইনাস 1, এটা পাওয়া গেল। আর এরপর হচ্ছে 2 নম্বরটার জন্য কি হবে, তারপরে দেখো সি মাইনাস ডি প্লাস 1 নাম্বার কম্পোনেন্ট অ্যাট 1 নম্বর ফেজ ইকুয়ালস টু সি মাইনাস ডি প্লাস 1 অ্যাট 2 নম্বর ফেজ ইকুয়ালস টু সি মাইনাস ডি প্লাস 1 অ্যাট পি নাম্বার ফেজ অ্যাট
পি নাম্বার ফেজ না, এটা হচ্ছে পি মাইনাস কিউ নাম্বার অফ ফেজ আছে এটার ক্ষেত্রে, কারণ সি মাইনাস ডি নাম্বার অফ কম্পোনেন্ট পর্যন্ত পি ফেজে আছে, তারপর থেকে সব শুধু পি মাইনাস কিউ ফেজে আছে। তার মানে সি মাইনাস ডি প্লাস ওয়ান কম্পোনেন্ট থেকে এগুলো সব পি মাইনাস কিউ ফেজে প্রেজেন্ট আছে। তার মানে এইটা পি মাইনাস কিউ অবধি চলবে এইভাবে। তাহলে এরকমভাবে বাড়তে বাড়তে এটা হবে ডি নাম্বার কম্পোনেন্ট অ্যাট 1 নম্বর ফেজ, ডি নাম্বার কম্পোনেন্ট অ্যাট 2 নম্বর ফেজ ইকুয়ালস টু ডি নাম্বার কম্পোনেন্ট অ্যাট পি মাইনাস কিউ নাম্বার অফ ফেজ, এইটা হবে। তার মানে এইখান থেকে ইকুয়েশান কী আসবে, প্রত্যেকটা লাইনে ইকুয়েশান হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস ওয়ান, তাই তো? প্রতিটা লাইনে ইকুয়েশান, মানে এইটার ক্ষেত্রে যদি টোটাল পিটা ফেজ আছে মানে ইকুয়েশান যদি পি মাইনাস ওয়ান হয়, এটার ক্ষেত্রে পি মাইনাস কিউ নাম্বার অফ ফেজ আছে। তার মানে এটার ক্ষেত্রে প্রত্যেকটা লাইনের ইকুয়েশান হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস ওয়ান, আর লাইন আছে হচ্ছে ডিটা, কারণ যেহেতু ডিটা কম্পোনেন্ট আছে। তার মানে এইটার ক্ষেত্রে নাম্বার অফ ইকুয়েশান কটা আসলো, মানে ডি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস ওয়ান, ডি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস ওয়ান, এটা হচ্ছে নাম্বার অফ ইকুয়েশান। ঠিক আছে, এইটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। ঠিক আছে এইটা। তার মানে আমার এখন টোটাল নাম্বার অফ ইকুয়েশান কি আসলো, টোটাল নাম্বার অফ ইকুয়েশান পি মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ডি ছিল, আর একটা হলো মানে কী ছিল জানো, ও আচ্ছা এইটা হলো টোটাল নাম্বার অফ ইকুয়েশান। এইটা থেকে আসলো হচ্ছে সি মাইনাস ডি ইন্টু পি মাইনাস ওয়ান প্লাস ডি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস ওয়ান, মানে টোটাল নাম্বার অফ ইকুয়েশান ফ্রম কেমিক্যাল পোটেনশিয়াল, সেটা হলো এইটা। আর এমনি মানে যেটা আর কি ফ্রম দ্য কন্ডিশন অফ মোল ফ্র্যাকশন যদি বলি, সেটা কি হবে, এটার ক্ষেত্রে তো সবই মানে যতগুলো ফেজ ততগুলো আর কি ইকুয়েশান, যেটা বললাম যে x1 1 প্লাস x2 1 প্লাস x3 1 প্লাস এরকমভাবে গিয়ে ধরো হচ্ছে xc 1, সেটা ইকুয়ালস টু 1। তারপরে এরকমভাবে আর কি এটা হচ্ছে x1 2 নম্বর ফেজ প্লাস x2 2 নম্বর ফেজ প্লাস x3 2 নম্বর ফেজ প্লাস এরকমভাবে xc অ্যাট হচ্ছে 2 নম্বর ফেজ, দিস ইজ ইকুয়ালস টু 1 করে এইভাবে এটা চলবে কটা, এটা হচ্ছে এটা চলবে হচ্ছে সি মাইনাস ডি নাম্বার অফ কম্পোনেন্ট পি ফেজে আছে। তার মানে এটা এরকমভাবে যাবে হচ্ছে এক্স সি মাইনাস ডি নাম্বার অফ কম্পোনেন্ট সব পি ফেজে আছে। তার মানে এইটা হচ্ছে এরকমভাবে, এটা x1 অ্যাট হচ্ছে পি মানে পি ফেজ প্লাস x2 অ্যাট পি ফেজ প্লাস x3 অ্যাট পি ফেজ প্লাস এরকমভাবে গিয়ে xc অ্যাট পি ফেজ ইকুয়ালস টু 1। এইটা মানে ফাইনালি এটাই হবে। এর মাঝখানে আর অনেক কিছু মানে অনেকগুলো টার্ম থাকবে, কিন্তু যাই টার্ম থাকুক না কেন এই টোটাল যেহেতু আমার মানে পিটা ফেজ আছে, এবার তার মধ্যে কিছু প্রেজেন্ট কিছু অ্যাবসেন্ট যাই হোক না কেন, টোটাল যেহেতু পিটা ফেজ আছে আর প্রতিটার জন্য একটা করে ইকুয়েশান পাওয়া যাচ্ছে, তার মানে পি ফেজের জন্য পিটা ইকুয়েশানই পাওয়া যাবে। এখানে মানে আর এক্সট্রা বেশি কিছু এখানে দেখানোর দরকার নেই। তার মানে এটার থেকে টোটাল নাম্বার অফ ইকুয়েশান হচ্ছে পি। তার মানে টোটাল যা পাওয়া গেল যে আর কি বেসিক্যালি ডিগ্রিজ অফ ফ্রিডম f equals to total number of variable minus total number of equation,
তাই তো টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল মাইনাস টোটাল নাম্বার অফ ইকুয়েশন, ভ্যারিয়েবল কটা পাওয়া গেছিলো, পিসি মাইনাস ডি কিউ প্লাস 2, তার মানে পিসি মাইনাস ডি কিউ প্লাস 2 মাইনাস হচ্ছে এই পুরো ব্যাপারটা যে পি মাইনাস 1 ইন্টু সি মাইনাস ডি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস 1, এদিকে মাইনাস পি, এটা তার মানে এইটা যদি করা হয় তাহলে এইটা করে দেখা যাবে যে মানে এটা কত আসছে, পিসি মাইনাস ডি কিউ প্লাস 2 মাইনাস হচ্ছে পিসি মাইনাসে প্লাস পিডি, তারপরে এইটা হচ্ছে মাইনাসে না মাইনাস পিসি, এদিকে মাইনাসে প্লাস, তারপরে এইটা হচ্ছে মাইনাসে প্লাস সি, তারপরে মাইনাসে প্লাস মাইনাস ডি, এইদিকে হচ্ছে মাইনাস পিডি, মাইনাসে প্লাস ডি কিউ, মাইনাসে প্লাস ডি মাইনাস পি, এটা হলো। তাহলে এখান থেকে এই কেটে যাবে, এখান থেকে কেটে যাবে, কী কাটবে, পিসি কেটে গেল, ডি কিউ কেটে গেল, পিডি কেটে গেল, আর এদিক থেকে হচ্ছে এই ডি আর ডি কেটে গেল, তার মানে এটা ফাইনালি যেটা থেকে গেল এফ ইকুয়ালস টু সি মাইনাস পি প্লাস 2, এফ ইকুয়ালস টু সি মাইনাস পি প্লাস 2, যেখানে সিটা কিন্তু নাম্বার অফ কম্পোনেন্ট, কারণ আমি প্রতিবারই ধরে নিয়েছি সি নাম্বার অফ কম্পোনেন্ট আছে, ঠিক আছে, তাহলে সিটা হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্ট। হ্যাঁ, তাহলে এইভাবে তাহলে এটার ক্ষেত্রে গিভস ফেজ রুল পাওয়া গেল, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এবার এইখানে তাহলে এবার এখান থেকে আরেকটা এখান থেকে করা যেতে পারে যে ধরো দেয়ার আর অ্যাডিশনাল রেস্ট্রিকশনস, এটা যদি হয় তাহলে তার মানে যদি এখানে আর অ্যাডিশনাল রেস্ট্রিকশন যদি থাকে আর বাকি সব কিছু একই, যে সি নাম্বার অফ কম্পোনেন্ট মানে সি নাম্বার অফ কম্পোনেন্ট আছে আর ডি নাম্বার অফ এই পি নাম্বার অফ ফেজ আছে এবং সমস্ত কম্পোনেন্টই সমস্ত ফেজে প্রেজেন্ট আছে, কিন্তু যেহেতু আর অ্যাডিশনাল রেস্ট্রিকশন তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ কম্পোনেন্ট কী হয়ে যাবে, নাম্বার অফ কম্পোনেন্ট হয়ে যাবে মানে সি নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আছে ধরো, তাহলে এখানে যেহেতু আর অ্যাডিশনাল রেস্ট্রিকশান তার মানে নাম্বার অফ কম্পোনেন্ট হয়ে যাবে সি মাইনাস আর, তার মানে সবই একই হবে, মানে এটার ক্ষেত্রে বাকি সমস্ত ক্যালকুলেশনই একই রকম হবে, মানে কিন্তু সি এর জায়গায় সব হবে সি মাইনাস আর করে, মানে ধরো কনসেন্ট্রেশন টার্ম যেটা আসবে সেটার ক্ষেত্রে পি ইন্টু সি হওয়া উচিত ছিল, এখানে হবে পি ইন্টু সি মাইনাস আর, তাহলে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল হবে পি ইন্টু সি মাইনাস আর প্লাস 2 মানে হচ্ছে টেম্পারেচার আর প্রেশার, আর ইকুয়েশান থেকে কি আসবে, ইকুয়েশান থেকে ধরো যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে সি নাম্বার অফ কম্পোনেন্ট পর্যন্ত যেটা যে আর কি ইকুয়েশানগুলো চলছিল এখন সেটা হবে হচ্ছে সি মাইনাস আর, তার মানে এখানে তার মানে যে কেমিক্যাল পোটেনশিয়ালের কি হচ্ছিল যে এক একটা লাইনে আমার পি মাইনাস 1 করে ইকুয়েশান থাকছিল আর সিটা লাইন থাকছিল, এখন সেটা হবে সি মাইনাস আরটা লাইন হবে, সি মাইনাস আরটা লাইন প্রতিটা লাইনে পি মাইনাস 1 করে ইকুয়েশান, আর মোল ফ্র্যাকশানের জন্য কি হবে, মোল ফ্র্যাকশানের জন্য মানে মোল ফ্র্যাকশান থেকে কি হবে সেটা তো সবসময় টোটাল নাম্বার অফ ফেজ যতগুলো পিটা ফেজ আছে পিটা, তাহলে সেখান থেকে এটা বার করা যাবে, তাহলে এইখানেও কিন্তু একই আসবে, কিন্তু এইখানে যেটা আসবে এই ক্ষেত্রে যেটা আসবে সেটা হবে এফ ইকুয়ালস টু সি মাইনাস আর, মানে এটাই হচ্ছে টোটাল নাম্বার অফ কম্পোনেন্ট মাইনাস পি প্লাস 2, তার মানে এটা হচ্ছে সি প্রাইম মাইনাস পি প্লাস 2, যেখানে এই সি প্রাইমটাই হচ্ছে সি মাইনাস আর, এটা হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই যে এইটা পুরোটা হয়ে গেল, এরপর ওই ফেজ ইকুইলিব্রিয়ামের কন্ডিশন যেটা অলরেডি তোমরা জানো, কিন্তু সেটা হচ্ছে অনেকগুলো ফেজে যদি অনেকগুলো কম্পোনেন্ট থাকে তার জন্য কি করে কন্ডিশনে রিচ করতে হয় সেটা একটু দেখতে হবে, তারপর সেখান থেকে ফেজ ডায়াগ্রাম এটা করলেই তাহলে হচ্ছে এটা করলে আবার এটা করলে অনেকটা হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আজকের পড়ায় অসুবিধা নেই তো? মোটামুটি বোঝা গেছে?